হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমাদের ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টারের উপর আজকে 23 নম্বর লেকচার হবে। আমরা আমাদের শেষ আলোচনাটা ছিল কোয়ান্টাম সংখ্যা। আর কোয়ান্টাম সংখ্যার মধ্যে চারটার মধ্যে আমরা দুইটা অলরেডি আলোচনা করছি। এখন আমরা আলোচনা করব ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। অবশ্যই এটা তোমার ভালোভাবে বুঝতে হলে আগের যে লেকচার আছে 21 এবং 22 এই লেকচার দুটো তোমার ভালোভাবে বুঝতে হবে। এই কোয়ান্টাম সংখ্যা এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক এবং এখান থেকে তোমার পাবলিক এক্সাম গুলোতে অনেক তোমার কি হয় সিকিউ কোশ্চেন হয়ে থাকে। এইজন্য এটা ভালোভাবে গুরুত্ব দিব। ওকে, আমরা শুরু করি আজকে লেকচার। আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আলোচনা করার আগে একটা জিনিস শিখে নেব। দেখো, বোঝার ট্রাই করো। এখানে তোমার আমরা পি উপশক্তি স্তরের বা পি অরবিটালের ক্ষেত্রে আমরা আকৃতিটা বলছিলাম কি তোমার ডাম্বেল, এরকম ডাম্বেল বলছি। এটার ক্ষেত্রে এই অংশটাকে বলা হয় লোব, আর এই এরিয়াটাকে বলা হয় লোব। অর্থাৎ একটা ডাম্বেলের ক্ষেত্রে দুটো লোব থাকে, আর এই দুটো লোবের সমন্বয়ে তোমার কি তৈরি হবে? একটা ডাম্বেল তৈরি হবে, যেখানে তোমার অবস্থান করে কে? ইলেকট্রন। এগুলো এখানে অবস্থান করে কে? তোমার ইলেকট্রন। আমরা এখানে এগুলোকে আমরা কি বলতেছি? তোমার লোব বলতেছি। লোব, যেখানে অবস্থান করে কে? তোমার ইলেকট্রন। যেখানে ইলেকট্রন পাওয়ার পসিবিলিটি পাওয়ার সম্ভাবনা তোমার হচ্ছে ম্যাক্সিমাম। ইলেকট্রন পাওয়ার পসিবিলিটি হচ্ছে কি তোমার ম্যাক্সিমাম। এখন দেখো, এটা একটা লোব, এটা আরেকটা লোব। এই লোব দুটো যে বিন্দুতে মিলিত হয়, এই বিন্দুটাকে আমরা কি বলি? তোমার নোড বলি। এটাকে বলা হয় NODE, এটাকে বলা হয় নোড। এটার বাংলা উচ্চারণটা হবে কি? লোব। আর এটার ক্ষেত্রে হবে কি তোমার নোড। লোবের ক্ষেত্রে কি হয়? যেখানে ইলেকট্রন অবস্থান করে। আর লোব দুটো যে বিন্দুতে মিলিত হয় তাকে বলা হয় কি? নোড। এই বিন্দুতে ইলেকট্রন পাওয়ার পসিবিলিটি হচ্ছে 0, এখানে কোনো ইলেকট্রন কোনো অবস্থান করে। তাহলে নোড হচ্ছে কি? যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বা পসিবিলিটি হচ্ছে কি তোমার 0। এই তাহলে আমরা বলতে পারি একটা ডাম্বেলের এই টোটালটাকে আমরা যদি সামারি করি, একটা ডাম্বেলের দুটো অংশ থাকে বা দুটো লোব থাকে, যেখানে তোমার ইলেকট্রন অবস্থান করে। আর লোব দুটো যে বিন্দুতে মিলিত হয় সেটাকে আমরা বলি নোড, যেখানে ইলেকট্রন পাওয়ার পসিবিলিটি হচ্ছে কি তোমার 0। আমরা এই নোড নিয়ে পরবর্তীতে আলোচনা করব। জাস্ট এখানে আমরা একটু সংক্ষেপে তোমাকে বলবো। তাহলে আমি এখানে বলতে পারি একটি ডাম্বেলের, এটা শুধু ডাম্বেলের ক্ষেত্রে কিন্তু বলতেছি, একটি ডাম্বেলের দুটি লোব থাকে, সেকেন্ড পয়েন্টে আমরা কি বলতে পারি? লোব দুটি যে বিন্দুতে মিলিত হয় সেটাকে আমরা কি বলবো? নোড। লোব দুটি যে বিন্দুতে মিলিত হয়, তাকে নোড বলে। তাকে তোমার নোড বলে। এ পর্যন্ত কারো কোনো ডাউট আছে কিনা আমাকে একটু কমেন্টসে জানাও। কারো ডাউট আছে কিনা?
এই দেখো আমরা এখানে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করব। আমরা এখানে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা নিয়ে কথা বলব। তুমি দেখো আমরা এর আগে প্রধান কোয়ান্টাম সংখ্যা নিয়ে কথা বলছি, সহকারী কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করছি, এখন আমরা ম্যাগনেটিক। এই কথাগুলো আমরা এর আগের লেকচারে লেকচার 21 এ আমরা অলরেডি বলে আসছি। প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা শক্তি স্তরে আকার নির্দেশ করে, কিভাবে নির্দেশ করে সেটা বলছি। সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা তোমার কি ইন্ডিকেট করে, উপশক্তি স্তরে আকৃতি ইন্ডিকেট করে। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দ্বারা উপশক্তি স্তরে ত্রিমাত্রিক বিন্যাস, যেটাকে আমরা অরবিটালের বিন্যাস বলছি। এই কথাগুলো আমরা এখানে বলে আসছি। তাহলে আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে আমরা বলছিলাম যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে তোমার কি হবে, তোমার একটা অরবিটালের ত্রিমাত্রিক বিন্যাস সম্পর্কে জানা যাবে, সেটাকে আমরা কি বলবো, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। তুমি অবশ্যই এই লেকচারের আগের ভিডিওগুলো তুমি ভালোভাবে দেখবা, তা নাহলে এগুলো ভালোভাবে তুমি বুঝতে পারবে। তাহলে আমরা বলতে পারি যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে, এখানে কোনো বোঝানোর কিছু নেই, এটা আমি আগের লেকচার থেকে বলতেছি। যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে চুম্বক ক্ষেত্রের উপস্থিতিতে অরবিটালের ত্রিমাত্রিক বিন্যাস সম্পর্কে জানা যায়। আমরা এই লাইনগুলো তোমার আগের লেকচারে বুঝিয়ে দেওয়া হয়েছে তোমাকে। বিন্যাস সম্পর্কে জানা যায় তাকে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বলে। এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আইডিয়া দেয় বিজ্ঞানী জিম্যান। এই সংখ্যাটা সম্পর্কে আইডিয়া দেয় বিজ্ঞানী জিম্যান। আমরা জিম্যান ইফেক্ট পড়ে আসছিলাম। এই জিম্যান ইফেক্টের মাধ্যমে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাটা মূলত ব্যাখ্যা করা হয়। এটা হচ্ছে 1896 সালে এই ঘটনা। এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাটাকে তোমার রিপ্রেজেন্ট করে তোমার এম দ্বারা। এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাটাকে রিপ্রেজেন্ট করা হয় কি দ্বারা, এম দ্বারা। আমরা বলছি প্রধান কোয়ান্টাম সংখ্যার কিছু মান থাকে, সহকারী কোয়ান্টাম সংখ্যার কিছু মান থাকে, ঠিক ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার কিছু মান থাকে। সেই মানটা বের করার জন্য আমরা কিছু সূত্র এখানে অ্যাপ্লাই করি, যেটাকে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে এম দ্বারা রিপ্রেজেন্ট করে, যেখানে এম এর মানটা হয় -l থেকে -l2 +l। তার মানে কি, -l2 মানে হচ্ছে কি থেকে, এটা কি হবে প্লাস। তার মানে কি, তুমি যদি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা তুমি যদি জানতে চাও, তাহলে তোমার কার মান জানতে হবে বলো তো, l এর মান। l এর মান তুমি যদি জানো, তাহলে m এর মানটা তুমি বের করতে পারবে। অর্থাৎ m এর মানটা l এর মানের উপর কি ডিপেন্ডেন্ট। m এর মানটা কি l এর মানের উপর কি হবে বলতো, নির্ভরশীল হবে। তুমি যদি l এর মান যদি না জানো, তাহলে m এর মান কখনো বের করা কি হবে না বলতো, সম্ভব হবে না। তোমাকে এর আগেও কিন্তু আমরা বলছিলাম l এর মান কিভাবে বের করে। l এর মান যদি বের করতে হয়, তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মানের উপর কি করে বলতো, ডিপেন্ড করে। এই কথাগুলো এর আগে তোমাকে বলছিলাম। তাহলে এখানে আমরা কি m এর মানটা কার মানের উপর ডিপেন্ড করে, l এর মানের উপর।
কিভাবে ডিপেন্ড করে আমরা সেটা আসবো। এম এর এখানে কি, এটা হচ্ছে অরবিটালের ত্রিমাত্রিক বিন্যাস, অর্থাৎ ইলেকট্রনটা ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে কিভাবে তিন দিকে বা ত্রিমাত্রিক উপায়ে কিভাবে বিন্যস্ত আছে সেই সম্পর্কে জানা যাবে। অর্থাৎ এই কোয়ান্টাম সংখ্যার সাহায্যে মূলত অরবিটাল সংখ্যা তোমার কি জানা যাবে। আমি কিন্তু এখানকার কথাগুলো কিন্তু আমার আগের লেকচারে কিন্তু বলা, কিন্তু এই কারণে কিন্তু আমি আর ওই ফিগার বা ওই জিনিসগুলো কিন্তু আঁকতেছি না। ওকে, এম এর মান দ্বারা অরবিটাল সংখ্যা নির্দেশ করে, এটা দ্বারা কি ইন্ডিকেট করবে, এম এর মান যদি একটা পাওয়া যায় তাহলে অরবিটাল হবে কয়টা, একটা। তোমার কি ত্রিমাত্রিক বিন্যাস হবে কয়টা, একটা। ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে ত্রিমাত্রিক বিন্যাস হবে কয়টা, এম এর মান যদি তিনটা পাওয়া যায় তাহলে অরবিটাল পাওয়া যাবে কয়টা, তিনটা। এটা দ্বারা কি বোঝানো হবে, ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে ওটা কয় দিকে বিন্যস্ত হতে পারবে, তিন ভাবে বিন্যস্ত হতে পারবে। আর যদি বলি এম এর মান পাঁচটা পাওয়া যায় তার মানে কি অরবিটাল পাওয়া যাবে কয়টা, পাঁচটা। ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে সে কয় ভাবে বিন্যস্ত হতে পারবে, তো পাঁচ ভাবে বিন্যস্ত হতে পারবে। এম এর মান যদি তোমার পাওয়া যায় একটা, তাহলে তোমার অরবিটাল হবে কয়টা, তখন একটা। ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে তার ওরিয়েন্টেশন, তার বিন্যাসটা হবে কয়টা বলতো, একটা। এই পর্যন্ত তুমি আমার কথাগুলো বুঝতে পারছো কিনা একটু কমেন্টসে জানাও। এই পর্যন্ত এটা দেখো, আমাদের নেক্সট শুক্রবার, মানে এই শুক্রবার ঠিক না, এই শুক্রবার এই কোয়ান্টাম সংখ্যাটা আমাদের আলোচনা করে অবশ্যই একটা এক্সাম নিতে হবে, একটা ফিডব্যাক নিতে হবে, তা নাহলে তুমি বুঝতে পারবে না। এই শুক্রবারের পরে শুক্রবার অবশ্যই কোয়ান্টাম সংখ্যার উপরে এক্সাম হবে, তুমি আগে থাকতেই প্রিপারেশন নিতে। আমরা পরের শুক্রবার এটার উপর আমরা একটা তোমার একটা এক্সামের একটা ব্যবস্থা করব। তার আগে আমি কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ডিটেইলস আমাদের হয়ে যাবে কমপ্লিট, আশা করি। একটু দেখো এখানে আমরা কি বলতে পারি, এই লাইন দ্বারা আমরা কি বলতে পারি, এম এর মানটা এর মানের উপর নির্ভরশীল। তাহলে বলতে পারি এম এর মান এল এর মানের উপর নির্ভরশীল, মানের উপর নির্ভরশীল। এখন দেখো, যেমন আমরা যদি এটাকে যদি ব্যাখ্যা করতে চাই, যেমনটা যদি লিখে দেখো, এটা দেখো, এটি হচ্ছে উপশক্তি স্তর, এখানে উপশক্তি স্তরগুলোকে আমরা কোনগুলোকে বলি, এস, এটা পি, এটা ডি, আর এটা কি বলতো, এফ। এগুলো আমরা একটু বোঝার ট্রাই করবা। এটা হচ্ছে এল এর, আমরা এর জন্য কিছু এল এর মান পাবো। এখানে এম এর মান বের করব, সেটা হচ্ছে মাইনাস এল থেকে প্লাস এল। এটা প্লাস এল। এটা দেখো, এম এর মান দ্বারা ইন্ডিকেট করবে কি তোমার অরবিটাল সংখ্যা, এটা কি হবে, অরবিটাল সংখ্যা ইন্ডিকেট করবে।
আমি বোঝার ট্রাই করো। আমরা জানি এস উপশক্তি স্তরের জন্য এল এর একটা নির্দিষ্ট মান আছে, সেই মানটাকে আমরা কি বলি বলতো? এস উপশক্তি স্তরের জন্য এল এর ভ্যালুটা আমরা লিখছিলাম কত বলতো? 0। পি এর জন্য আমরা ভ্যালু লিখছিলাম কত বলতো? 1। ডি এর জন্য সেই ভ্যালুটা লিখছিলাম 2। এফ এর জন্য আমরা ভ্যালুটা লিখছি কি? এখন দেখো এগুলো আমরা এর আগের লেকচার 22 এই লেকচারে আমরা আলোচনা করছি। এস উপশক্তি স্তরের জন্য এল এর মান এল যদি 0 হয় তাহলে এখানে তুমি বসায় দাও, এখানে এল এর মান 0 বসাও, এখানে যদি তুমি 0 বসাও তাহলে এল এর মান 0 আর এখানেও তুমি 0 বসাও, তাহলে ব্যাপারটা কি হচ্ছে? 0 থেকে 0। তাহলে 0 থেকে 0 মানে কি বলতো? আসলে কি তোমার 0। 0 থেকে 0 মানে কি তোমার? আসলে কি তোমার 0। m ইকুয়াল টু 0, তার মানে এখানে m এর টোটাল ভ্যালু পাওয়া যাচ্ছে কয়টা? একটা। তার মানে হচ্ছে কি এখানে অরবিটাল সংখ্যা হবে কয়টা বলতো? একটা। অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের m এর মান 0 মানে m এর মান পাওয়া যাচ্ছে একটা। এটা দ্বারা ইন্ডিকেট করবে কি যে ম্যাগনেটিক ফিল্ড যদি আমরা অ্যাপ্লাই করি তখন এস উপশক্তি স্তরটা শুধুমাত্র একভাবে কি হতে পারে? বিন্যস্ত হতে পারে। একভাবে কি হতে পারে? বিন্যস্ত হতে পারে। সেটা কিভাবে হবে সেটা আমরা নোট করে আমি নিচে লিখে দেব। এটা কিভাবে হয় সেটা আমি নোট করে নিচে লিখে দেব। আমরা পি উপশক্তি স্তরের জন্য এল এর মান 1, এটা দ্বারা কি বুঝাবে? এল এর মান এখানে 1 বসাও, এই তোমার 1। আর এখানেও এল এর মান কত? 1 বসাও, এখানে হচ্ছে -1 আর এখানে আছে কি বলতো? প্লাস। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে দেখো, আমি যদি এই জিনিসটাকে যদি এভাবে যদি লিখি তো দেখো এটা হচ্ছে -0 থেকে 0 তোমাকে বোঝানোর জন্য আসলে কি 0। আমি যদি এল এর মানটা এখানে বসাই তাহলে আমি এখানে কি পাই? -1। এল এর মান যদি বসাও 1 থেকে কি তোমার +1, তাহলে -1 থেকে +1 এর মধ্যে আসলে কারা আছে দেখো তো? -1 থেকে +1 এর মধ্যে -1 আছে, এটার মধ্যে কি আছে? 0 আছে, এটার মধ্যে কি আছে বলতো? +1 আছে। এই তিনটা ভ্যালু আছে, একটা -1 0 আর কি তোমার প্লাস। তুমি সংখ্যা রেখা করছো, এটা 0 এটা -1 আর এটা কি প্লাস। এখানে কোনো ভগ্নাংশ হবে না, সব পূর্ণ সংখ্যা হবে। তাহলে -1 থেকে +1 এর মধ্যে কি আছে? -1 0 আর কি আছে? প্লাস। এটা দ্বারা কি পি উপশক্তি স্তরের জন্য m এর মান পাওয়া যাচ্ছে কয়টা বলতো? 3টা। m এর মান পাওয়া যাচ্ছে কয়টা তোমার? 3টা। তাই m এর মান 3টা পাওয়া যাওয়া মানে কি? 3টা অরবিটাল পাওয়া। এটা দ্বারা কি বোঝায়? এই পি উপশক্তি স্তরের উপর ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলে পি উপশক্তি স্তরটা কয়ভাবে বিন্যস্ত হতে পারে? 3 ভাবে। কিভাবে বিন্যস্ত হয় সেটা আমি দেখাবো। অর্থাৎ এর অরবিটাল পাওয়া যাবে কয়টা তোমার? 3টা। d = 2, d = কি তোমার? 2। 2 যদি হয় এখানে বসাও, এখানে কত আসে দেখো তো? এখানে তুমি যদি বসাও এটা হইছে কি তোমার l এর মান যদি তোমার 2 হয় -2 থেকে +2, -2 থেকে কি তোমার +2 কি হয়ে যায়? ওকে, তাহলে -2 থেকে +2 এর মধ্যে কি কি আছে? একটা হচ্ছে -2, একটা হচ্ছে -1, একটা হচ্ছে 0, একটা হচ্ছে +1, একটা হচ্ছে +2। এই কয়টা মান আছে। তার মানে কয়টা মান পাওয়া যাচ্ছে? 1 2 3 4 কত? 5। তার মানে এখানে অরবিটাল পাওয়া যাবে কয়টা বলতো? 5। এটা দ্বারা কি ইন্ডিকেট করবে? ডি উপশক্তি স্তরের উপর ম্যাগনেটিক ফিল্ড যদি অ্যাপ্লাই করা হয় তাহলে ডি উপশক্তি স্তরটা 5 ভাবে বিন্যস্ত হতে পারে। তাহলে এই কারণে অরবিটাল পাওয়া যাবে কয়টা? 5টা। ওই এক একটা বিন্যস্ত হওয়ার জন্য তোমার কি এগুলো কি m এর মান -2 এটা দ্বারা অরবিটাল ইন্ডিকেট করবে। সেটা কি ধরনের হবে সেটা আমি বলে দেব। ওকে, তুমি দেখো f = 3, এটার জন্য কি হয়? এখানে 3 বসাও, l এর মান 3, l এর মান যদি তোমার 3 হয় এখানে তুমি 3 বসাও, তাহলে ব্যাপারটা কি রকম হবে? -3 থেকে +3। এর মধ্যে কারা কারা আছে? এর মধ্যে কি আছে দেখো? -3 আছে, -2 আছে, -1 আছে, 0 আছে, +1 আছে, +2 আছে আর কি আছে বলতো? +3 আছে। একসাথে লিখলে একটু ভালো হয়। +2 আর এটা কি বলতো? +3 আছে। এরকম আছে।
তুমি দেখো এখানে টোটাল ভ্যালু আছে কয়টা, দেখো 1 2 3 4 5 6 কত 7। তাহলে এখানে টোটাল ভ্যালু আছে কয়টা বলো তো, এই 7টা ভ্যালু আছে। কয়টা ভ্যালু আছে বলো তো, এই 7টা ভ্যালু আছে। আমি এই এদের তার মানে কি এই উপশক্তি স্তরের উপর ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলে এই উপশক্তি স্তরটা এভাবে 7 ভাবে কি হতে পারে, তোমার বিন্যস্ত হতে পারে। এভাবে 7 ভাবে কি হতে পারে, বিন্যস্ত হতে পারে। এখন এই জিনিসগুলো আমি একটু অন্যভাবে আমি একটু দেখাবো, নোট আকারে আমি এগুলো দেখাবো। তুমি দেখো এই পর্যন্ত কারো কোনো ডাউট আছে কিনা আমাকে একটু জানাও। অ্যাডিশন, এটা দেখো জাহিন তোমার কথা আমি বুঝতে পারছি, বাট এখন আমাকে ব্যাক করে যাওয়া যাবে না, ওগুলো আমার এক্সেপ্ট করতে অনেক টাইম লাগবে, সো ক্লাসটা ডিস্টার্ব হবে। হ্যাঁ, এটা পরে, ওরা যদি আগে বলতো তাহলে আর এই সমস্যা হতো না। হ্যাঁ, এটা পরে, যারা যারা ইন্টারেস্টেড তাদেরকে, মানে এখন যদি আমি আবার ব্যাকে যাই তখন লেকচারটা অনেক ডিস্টার্ব হয়ে যাবে। ওকে, এটা দেখো এখান থেকে একটা গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ আসে। এমসিকিউটা দেখো, তুমি দেখো এটার সাথে এই 1 এর ভ্যালুর সাথে 3 এর ভ্যালুটার সম্পর্ক কি, তুমি দেখো একটু বোঝার ট্রাই করো। অর্থাৎ এক এখানে কি l এর মান 1, তখন l মানে কি বলতো, উপশক্তি স্তর। আমরা উপশক্তি স্তরকে এই ধরনের ইংরেজি লেটার দ্বারা রিপ্রেজেন্ট করি। আমরা উপশক্তি স্তরগুলোকে এই ধরনের কি তোমার সংখ্যা দ্বারা আমরা কি করি, রিপ্রেজেন্ট করি। যেমন আমরা শক্তি স্তরকে, তুমি যদি শক্তি স্তরকে প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম আমরা রিপ্রেজেন্ট করছি। আবার এগুলোকে ইংরেজি লেটার, যেটা প্রথম শক্তি স্তর সেটাকে আমরা কে লিখছি, যেটা দ্বিতীয় শক্তি স্তর সেটাকে এল লিখছি, যেটা তৃতীয় শক্তি স্তর সেটাকে এম লিখছি, যেটা চতুর্থ শক্তি স্তর সেটাকে আমরা কি লিখছি, এম। এগুলো উপশক্তি স্তর, এগুলো উপশক্তি স্তর। এই উপশক্তি স্তরগুলো ইংরেজি লেটার দ্বারা রিপ্রেজেন্টেড, আর এই উপশক্তি স্তরগুলো কি তোমার সংখ্যা দ্বারা এটাকে তোমার কি করা হয়েছে, সংজ্ঞায়িত করা হয়েছে। তুমি দেখো এই উপশক্তি স্তরের সাথে এটার সম্পর্কটা কি, এখানে 1 হলে এটা এখানে পাওয়া যাচ্ছে 3। তুমি দেখো এখানে 2 হলে এখানে পাওয়া যাচ্ছে 5, এখানে 3 হলে এখানে পাওয়া যাচ্ছে কত, 7। একটা জেনারেল একটা সম্পর্ক এখানে রিপ্রেজেন্ট করা যায়। তুমি দেখো এটা 1, এটা হচ্ছে কি 3, তার মানে কি দেখো দ্বিগুণের চেয়ে এখানে কয় বেশি পাওয়া যাচ্ছে, দেখো তো 1 বেশি পাওয়া যাচ্ছে। এটা 1, এখানে পাওয়া যাচ্ছে কত, 3। 1 এর দ্বিগুণ কত, 2 1, তার সাথে 1 যোগ করলে কত পাওয়া যাবে, 3। তুমি দেখো এখানে পাওয়া যাচ্ছে l এর মান কত, 2। তাই l যদি 2 হয় তাহলে 2 এর দ্বিগুণ কত, এই হচ্ছে তোমার 2 এর দ্বিগুণ। তার সাথে যদি 1 যোগ করি তাহলে কত সংখ্যা পাওয়া যাচ্ছে, অরবিটাল সংখ্যা। তাহলে কোনটা পাওয়া যাবে, অরবিটাল। এখন দেখো এটা কত, 3। এই 3 এর সাথে যদি আমি যদি তার দ্বিগুণ করি 2 3, তার সাথে যদি আমি 1 যোগ করি তাহলে হচ্ছে কি বলতো, 7 পাওয়া যাচ্ছে। আমি যদি উপরেরটার সাথে যদি কনসিডার করি, 0 এর যদি দ্বিগুণ করি তার মানে কি 2 কত, 0, তার সাথে যদি আমি 1 যোগ করি তাহলে কি পাওয়া যাচ্ছে বলতো, 1 পাওয়া যাচ্ছে। এই 0 এই মানটা কার মান বলতো, l এর মান। এটা কার মান, l এর মান। এটা কার মান, l। এটা কার মান বলতো, l এর মান। এগুলো কার মান, 0 1 2, এটা থেকে কার মান, আমার l এর মান। অর্থাৎ এই উপশক্তি স্তরে, প্রতিটা উপশক্তি স্তরে কয়টা অরবিটাল পাওয়া যাবে সেটা ফর্মুলাটা কি হবে, 2l + 1। যদি l এর মান যদি 0 হয় তাহলে অরবিটাল পাওয়া যাবে একটা, যদি l এর মান যদি 1 হয় তাহলে অরবিটাল পাওয়া যাবে কয়টা, 3টা। l এর মান যদি 3 হয় তাহলে অরবিটাল পাওয়া যাবে কয়টা, 7টা।
অর্থাৎ প্রতিটা উপশক্তি স্তরে আমি লিখতে পারি কি দেখো, প্রতিটি উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা, এটা হবে কি তোমার অরবিটাল সংখ্যাটার ফর্মুলা কি হবে 2l+1। এই উপশক্তি স্তরে অরবিটাল হবে কি 2l+1। এখানে s উপশক্তি স্তরের জন্য l এর মান 0, তাই 0 বসাই দাও, দেখবা যে অরবিটাল একটা পাবে। p উপশক্তি স্তরের জন্য l এর মান কত 1, এখানে l এর মান 1 বসাই দাও, দেখবা যে 3 পাওয়া যাবে। জাস্ট এরকম হয়ে যাবে। আমার কথাগুলো অবশ্য তুমি বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টসে জানাও, এই ম্যাথমেটিক্যাল টার্মটা বুঝতে পারছো কিনা। অ্যাডিশন তোমাকে যদি বলে বুঝতে পারছো কিনা, কেউ আবার বললো না যে নাসা দ্বারা ডাউট, তুমি বুঝছো না বুঝো না এটা ডাউট, হয় লাগবে ইয়েস, নাইলে বলবা যে বুঝতে পারিনি, নো কথা লেখা দরকার নেই, তাহলে আমার ডাউট। হ্যাঁ, এখন এখানে তানজিল হোসেন বলছে একটু অ্যাটেনশন, তারানা তায়ামুম, বাবা উচ্চারণ তো কঠিন। আচ্ছা তারানা, তুমি বুঝছো কিনা আমি জানি না। হ্যাঁ, তুমি নো স্যার এটা কি বুঝাইছে। সামিয়া ইসলাম, তোমরা কি বুঝছো নাকি বুঝো না? সেজুতি দাস, তোমরা বুঝছো কি বুঝো না একটু কমেন্টসে বলো। এই যে তোমরা আগে যে কমেন্টস করছো, তানজিল হোসেন, তোমরা একটু বলো যে বুঝতে পারছো কিনা। কোশ্চেনটা এরকম হয়, তোমাদের ডাউট আছে কিনা, তখন বলো নো স্যার। এখন এটার জন্য তোমরা বলছো কিনা, তোমরা লিখবা যে ইয়েস স্যার, লিখবা না বুঝতে পারছি না, লিখবা যে বুঝতে পারো না, লিখে দেবো যে বুঝতে পারছি না। হ্যাঁ, খবর নাই। ওকে অ্যাডিশন, তুমি দেখো আমরা এখানে একটা নোট লিখবো। দেখো নোটটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। এটা এমসিকিউর জন্য, একই সাথে ইউনিভার্সিটি এডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডিশন সবাই দেখো, এখন কিন্তু আমাদের পড়ালেখার গতি অনেক বাড়াতে হবে। এটা দেখো, আমরা যদি এখানে একটু নোটে যাই, এটা দেখো এটা ছিল এস একের জন্য, আমরা যদি লিখি এস উপশক্তি স্তর, এটার জন্য আমাদের আগের টেবিল অনুসারে দেখবা যে এম এর মান পাওয়া গেছে কত 0, এম এর মান পাওয়া গেছে কত বলতো 0। আমি এখানে একটু গ্যাপ রাখতে চাচ্ছি, কারণ এই জিনিসটাকে আমরা একটু নিচেরটা আমরা যদি বুঝাই আগে, তাহলে উপরেরটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমি যদি বলি পি উপশক্তি স্তর, আমি যদি পি উপশক্তি স্তর বলি, তাহলে যে এম এর মান আমরা লিখছি কত -1 0 1। এটাকে আমরা লিখছি কি -1 0 কি তোমার প্লাস। এখন দেখো আমরা এই যে এম এর মানগুলোকে কিছু তোমার ইংরেজি লেটার দ্বারা রিপ্রেজেন্ট করে, এগুলোকে তোমার কি, এটা কি তোমার পি উপশক্তি স্তর, বোঝার ট্রাই করো। এটা কি পি উপশক্তি স্তর, এই মানগুলো কিন্তু আগের টেবিল থেকে আমরা নিয়েছি। এস উপশক্তি স্তরের জন্য কি তোমার এল এর মান কত বলতো 0, পি উপশক্তি স্তরের জন্য এল এর মান কত 1, এল এর মান 1 বসালে এই মানগুলো পাই। অর্থাৎ এটার উপর ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলে আমরা এখানে কি হবে, এই অরবিটালটা তিন ভাবে বিন্যস্ত হয়। ওই তিনটা ভাবে বিন্যস্তটাকে জাস্ট এই ধরনের তিনটা বক্স দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তিনটা কি দ্বারা বক্স দ্বারা রিপ্রেজেন্ট করা হয়।
এখন দেখো এর একটা বক্সে লিখলাম কত -1, একটা বক্সে লিখলাম কত 0, আর একটা বক্সে লিখলাম কি প্লাস। এখন দেখো এই m -1, এই -1 দ্বারা এই বিন্যাসটাকে -1 এর জন্য যে বিন্যাসটা পাওয়া যায় সেটাকে রিপ্রেজেন্ট করা যায় px m 0। এটা মানে কি m এর মান 3টা, মানে কয়টা বিন্যাস পাওয়া যাবে 3টা। এখানে কি -1 এর জন্য একটা বিন্যাস পাওয়া যাবে, 0 এর জন্য একটা বিন্যাস পাওয়া যাবে, +1 এর জন্য একটা বিন্যাস পাওয়া যাবে। -1 এর জন্য যে অরবিটালের বিন্যাস সেটাকে ধরলাম px, এখানে 0 এর জন্য যেটা হবে সেটাকে ধরলাম py, আর +1 এর জন্য যেটা আছে সেটার জন্য কত pz। এটা কোনো নির্দিষ্ট না, এটা কি কোনো নির্দিষ্ট না। আমি -1 এর জন্য py ও ধরতে পারতাম, -1 এর জন্য আমি এখানে pz ও ধরতে পারতাম। আমি জাস্ট সিকোয়েন্স টিচাররা জাস্ট এইভাবে লেখে অভ্যস্ত। এটাকে আমরা ভ্যালু পাইছি কি -1 0 +1, এখানে কি px py pz। -1 এর জন্য একটা বিন্যাস বোঝা ট্রাই করবা, -1 এর জন্য কি একটা বিন্যাস পাওয়া যায়, ওই বিন্যাসটাকে আমি px ধরছি। এই বিন্যাসটাকে তুমি py ও ধরতে পারবা, এই বিন্যাসটাকে তুমি pz ও ধরতে পারবা। অর্থাৎ m এর এই px py এবং pz দ্বারা এই m এর যে কোনো একটা মান এখানে কি হতে পারে নির্দেশিত হতে পারে। এটা কোনো ফিক্সড না, px এর জন্য -1 ই ফিক্সড, py এর জন্য 0 ই ফিক্সড হবে, pz এর জন্য +1 ই ফিক্সড হবে। এটা না, -1 এর জন্য px হতে পারে, -1 টাকে তুমি py দ্বারা নির্দেশিত করা যেতে পারে, -1 টাকে pz দ্বারাও কি করা যেতে পারে নির্দেশিত করা যেতে পারে। এখন দেখো এটা px, আমি যদি px টা যদি লিখি, p এর আমরা জানি শেপ জানি ডাম্বেল, আমরা p উপশক্তি স্তরে যদি শেপ যদি জানি সেটা হচ্ছে কি তোমার এই ডাম্বেল শেপ। এটা কি ডাম্বেল, এটা আমরা আগে লেকচারে। তার মানে আমি যদি px কে যদি লিখতে চাই তাহলে এটার ক্ষেত্রে আমি কি লিখতে পারি, এটা হচ্ছে x অক্ষ। অর্থাৎ এই ডাম্বেলে দুটো লোব থাকে, এই লোব দুটো কি হয় x অক্ষ বরাবর বিন্যস্ত। এটা কি বরাবর বিন্যস্ত থাকে x অক্ষ। এই কারণে এটাকে আমরা লিখি কি px। আমি যদি 0 কে এটা py কে 0 এর মানটা যদি কে এই 0 এর এই বিন্যাসটাকে যদি py দ্বারা রিপ্রেজেন্ট করি, তার মানে p উপশক্তি স্তরের যে ডাম্বেলটা আছে সেটা ডাম্বেলটা y অক্ষ বরাবর কি থাকবে তোমার বিন্যস্ত থাকবে। আমি এটাকে ধরলাম কি y অক্ষ। তাই এই p উপশক্তি স্তরের জন্য যে ডাম্বেলটা, এই ডাম্বেলটা y অক্ষ বরাবর কি থাকবে বলতো বিন্যস্ত থাকবে। আমি যদি তোমার এই +1 কে যদি এই বিন্যাসটাকে pz দ্বারা রিপ্রেজেন্ট করি, তার মানে কি p এর যে ডাম্বেলটা এটা z অক্ষ বরাবর কি থাকে বলতো বিন্যস্ত থাকে। এটা z অক্ষ বরাবর এখানে কি থাকবে এটা বিন্যস্ত, এটা হচ্ছে z এক্সিস। তাহলে এটা কি ডাম্বেলের যে লোবগুলো আছে এই লোবগুলো কি হবে এই z অক্ষ বরাবর কি থাকবে তোমার বিন্যস্ত থাকবে। এই কারণে এটার নামকরণ হচ্ছে কি তোমার pz। এখন দেখো তুমি x অক্ষ বরাবর, y এর ক্ষেত্রে y অক্ষ বরাবর, z এর ক্ষেত্রে z অক্ষ বরাবর। এখন যদি আমি উপশক্তি স্তর এটার জন্য কনসিডার করি, m এর মান কত 0, তাহলে ওরিয়েন্টেশন কয়টা একটা। এই ক্ষেত্রে তোমার এখানে বক্স হবে কয়টা একটা, বক্স হবে কয়টা একটা। এই বক্সের ভিতরে অবস্থান করবে কে 0, অবস্থান করবে কে 0। এই 0টাকে তোমার কি s, এখানে কোন যেমন এখানে আমরা p কে ভাগ করছি px py কি pz। তার কারণ হচ্ছে p এর লোবগুলো কি x অক্ষ বরাবর বিন্যস্ত থাকে, কোন ক্ষেত্রে y অক্ষ বরাবর বিন্যস্ত থাকতে পারে, কোন ক্ষেত্রে কি তোমার z অক্ষ বরাবর বিন্যস্ত থাকতে পারে। বাট এটাকে আমরা বলি s, বাট s এর ক্ষেত্রে sx sy sz এটা লেখা হয় না। কেন লেখা হয় না, তার কারণটা হচ্ছে আমরা যদি এখানে যদি লোবগুলো যদি আঁকি, এটা x এটা y আর এটা হচ্ছে কি তোমার এই যে, আমরা যদি s উপশক্তি স্তরের যে আকৃতি আমাদের আগের লেকচারে জানি সেটা হচ্ছে কোন আকৃতি গোলাকার। এই আকৃতিটা কোন আকৃতি গোলাকার, এটা আমরা জানি এটা কি গোলাকার, এটা কি গোলাকার। এই যে s উপশক্তি স্তরের এই গোলাকার শেপটা এরা কি x y এবং z অক্ষ বরাবর, এখানে কি এই যে গোলাকার এই শেপটা, এই গোলাকার শেপটা x y এবং z অক্ষ বরাবর ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড থাকে, ইকুয়ালি সমানভাবে এটা বিন্যস্ত থাকে, সব দিকে সমানভাবে এটা ওরিয়েন্টেড থাকে, ইকুয়ালি এটা ডিস্ট্রিবিউট থাকে। বাট px এর ক্ষেত্রে কিন্তু এরা কিন্তু ইকুয়ালি সব অক্ষ বরাবর কিন্তু তোমার ডিস্ট্রিবিউটেড থাকে না, এরা কি x অক্ষ বরাবর ডিস্ট্রিবিউটেড থাকে। এই কারণে এটাকে px দ্বারা রিপ্রেজেন্ট করছে।
এটার ক্ষেত্রে লোডটা কিন্তু সব অক্ষ বরাবর ওরিয়েন্টেড থাকে না, এটা শুধুমাত্র ওয়াই অক্ষ বরাবর থাকে। এটার ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র সব অক্ষ বরাবর থাকে না, এখানে শুধুমাত্র জেড অক্ষ বরাবর এরা কি থাকে, লোডগুলো ওরিয়েন্টেড থাকে। বাট এক্ষেত্রে এই গোলাকার শেপটা এক্স ওয়াই এবং জেড অক্ষ সব দিকে ইকুয়ালি ওরিয়েন্টেড থাকে, কোনো অক্ষে এককভাবে থাকে না, এক্স অক্ষের দিকে শুধুমাত্র থাকে না, ওয়াই অক্ষের দিকেও থাকে না, শুধুমাত্র জেড অক্ষের দিকেও থাকে না, সব অক্ষে সমানভাবে এরা কি থাকে, ডিস্ট্রিবিউটেড থাকে। এটা তার মানে কি, এস উপশক্তি স্তরের গোলাকার শেপ, শক্তি স্তরের এটা কি গোলাকার শেপ, গোলাকার শেপ এক্স ওয়াই এবং জেড অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড থাকে। জেড অক্ষ বরাবর ইকুয়ালি, ইকুয়ালি তো আমরা জানি সমানভাবে ডিস্ট্রিবিউটেড থাকে। এই কারণে এটাকে এস এক্স এস ওয়াই এস জেড এভাবে রিপ্রেজেন্ট করা হয় না, বাট যেটা এইগুলোকে রিপ্রেজেন্ট করা হয়। এর ক্ষেত্রে তোমার এক্স অক্ষ বরাবর শুধু থাকে, এই কারণে পি এক্স, এটা ওয়াই অক্ষ বরাবর থাকে পি ওয়াই, এটা জেড অক্ষ বরাবর থাকে, এই কারণে পি জেড। বাট এটার ক্ষেত্রে কি সব অক্ষে সমানভাবে এটা ডিস্ট্রিবিউটেড থাকে। দেখো এই পর্যন্ত তোমার কোনো ডাউট আছে কিনা আমাকে একটু বলতে পারো। এডিশন আমরা এখন ডি এর জন্য লিখব। ডি এর জন্য এটা আমাদের একটু ডিলিট করে ফেলতে হবে। ডি এর জন্য এটা দেখো, এটা হচ্ছে ডি উপশক্তি স্তর, ডি উপশক্তি স্তর। তুমি জানো এটার শেপটা, তুমি জানো ডাবল ডাম্বেল, এটা আমরা আগের লেকচারে তোমাকে বুঝছিলাম। এটা হচ্ছে কি তোমার ডাবল ডাম্বেল। আগে লেকচারগুলো একটু ভালোমতো দেখবা, হ্যাঁ? তুমি আবার মনে করো না যে এটা আজীবন থাকবে, ওখানে প্রশ্নই ওঠে না। তুমি তোমার সিরিয়াস ভাবে তুমি দেখে তোমার ক্লিয়ার করে নেবা, যে কোনো মুহূর্তে ডিলিট করে দেবে। ওকে, এটা হচ্ছে কি ডি উপশক্তি স্তর। তুমি দেখো ডি উপশক্তি স্তরের ক্ষেত্রে আমি যদি লিখি, তো দেখো এটার জন্য আমরা এল এর মান আমরা কত লিখি, তোমার 3। তাই এল এর মান যদি 3 লিখি, তাহলে এখানে দেখো এম এর মান, এম এর মান আমরা এখানে, সরি এল এর মান আমরা এখানে 2, এম এর মান আমাদের পাওয়া যায় কত, -2 -1 0 +1, আর এটা কত বলতো, এই +2, এই পাঁচটা পাওয়া যায়। অর্থাৎ এই উপশক্তি স্তরটা কয়ভাবে বিন্যস্ত হয়, 5 ভাবে বিন্যস্ত হয়। তাই 5 ভাবে যদি বিন্যস্ত হয়, তাহলে এটার জন্য আমরা কয়টা বক্স লিখবো, 5টা। এক ভাবে বিন্যস্ত হলে বক্স দ্বারা রিপ্রেজেন্ট করি একটা, যদি 3 ভাবে বিন্যস্ত হলে বক্স কয়টা লিখি, 3টা। 5 ভাবে যদি বিন্যস্ত হয় তাহলে বক্স লিখবো কয়টা, তোমার এরকম 5টা লিখবো, এই 5টা। তাহলে একটা প্রথম বক্সে -2 -1 0 +1 আর +2। এটা -2 এটা একটা বিন্যাস, এই বিন্যাসটাকে রিপ্রেজেন্ট করে dxy। এটা যে dxy হবে এটা কোনো ফিক্স না। m এর এই মান দ্বারা
এই এক একটা বিন্যাস, এটাকে আমি -1, এই বিন্যাসটাকে ধরি dy z, এই বিন্যাসটাকে বলে dzx, এই বিন্যাসটাকে আমি বললাম dx স্কয়ার মাইনাস y স্কয়ার, এই বিন্যাসটাকে আমরা বললাম dx। অর্থাৎ এই -2 এই বিন্যাসকে dxy দ্বারাও রিপ্রেজেন্ট করা যেতে পারে, dyz দ্বারাও রিপ্রেজেন্ট করা যেতে পারে, dzx দ্বারাও রিপ্রেজেন্ট করতে পারে। কিন্তু আমাদের টিচাররা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সিকোয়েন্সটা ফলো করার ট্রাই করে, এই কারণে তারা -2 এর জন্য dxy কে কনসিডার করে, -1 এর জন্য dyz টাই কি করে বলতো কনসিডার করে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি m এর এই মান দ্বারা যে কোনো অরবিটালকে নির্দেশ করা যায়। -2 দ্বারা এটাকেও ইন্ডিকেট করা যেতে পারে, এটাকেও ইন্ডিকেট করা যেতে পারে, এটাকেও ইন্ডিকেট করা যেতে পারে। এখন আমি তোমাকে এটা বলে দেব, লাস্টে লিখে দেব তোমাকে এই জিনিসটা। এখন দেখো dxy, এটা মনে করো এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে x অক্ষ আর এটা হচ্ছে y অক্ষ। এটার ক্ষেত্রে x আর y এই অরবিটালের শেপটা হচ্ছে, এটা আমাদের কি শেপটা কি ডাম্বেল। কয়টা ডাম্বেল? দুটো ডাম্বেল। একটা ডাম্বেলের লোব থাকে কয়টা? দুইটা। তাই দুটো ডাম্বেলের লোব থাকবে কয়টা? 1 2 3 কত? 4টা। এক্ষেত্রে ডাম্বেলের লোবগুলো এই অক্ষদ্বয়ের মধ্যবর্তী তলে থাকে। অক্ষ হচ্ছে এটা, আর এটা হচ্ছে অক্ষ। তার মধ্যবর্তী জায়গা কোনটা? এই জায়গাটা, x আর y এর এই খালি জায়গাটা, মধ্যবর্তী জায়গা অবস্থান, এই জায়গাটা। এটা y হলে এটা কি হবে? y প্রাইম। এটা x হলে এটাকে ধরলাম কি x প্রাইম। এখানে দেখা যায় লোবগুলো এদের অক্ষ বরাবর থাকে না, অক্ষদ্বয়ের মধ্যবর্তী তলে থাকে। এই xy আর এটা মধ্যবর্তী তলে। এই কারণে এটার নাম হইছে কি dxy। এটাকে dyz আমি ধরলাম এটা হচ্ছে y, আঁকার সুবিধার্থে বাঁকা করে আঁকলাম না, 2 ডাইমেনশন বোর্ড তো এই কারণে। এখানে কি y z, এটাকে ধরলাম y, এটাকে ধরলাম z। তাহলে এটার ক্ষেত্রে লোবগুলো কি y আর z এর যে অক্ষ আছে, অক্ষদ্বয়ের এই মধ্যবর্তী তলে কি করে বলতো অবস্থান করে, এই মধ্যবর্তী তলে। এটার নাম কি dy। এখন আমি যদি বলি dzx, তাহলে dzx এর জন্য দেখো একটু মার্কার পেনে এত কি সমস্যা। ওকে, এটাকে আমরা বললাম কি z x, আর এটাকে আমরা বললাম কি z। তাহলে এটার ক্ষেত্রে কি হবে? x এবং z এর যে অক্ষটা আছে তাদের মধ্যবর্তী তলে এটা অবস্থান করবে। এটা হচ্ছে dx। এখন দেখো dx স্কয়ার মাইনাস y স্কয়ার, এই ক্ষেত্রে লোবগুলো কিভাবে অবস্থান করে দেখো। এটার ক্ষেত্রে এটা ধরলাম x আর এটা হচ্ছে y। এই ক্ষেত্রে লোবগুলো অক্ষ বরাবর অবস্থান করে, অক্ষ। এটা x আর এটা কি তোমার অক্ষ বরাবর অবস্থান করে। এই কারণে এটা dx স্কয়ার, অনেক জায়গায় হাইফেন y স্কয়ার বলে, অনেক জায়গায় x স্কয়ার মাইনাস y স্কয়ার বলে। হ্যাঁ, এগুলো প্রচলিত। x স্কয়ার হাইফেন y স্কয়ার বলা উচিত। ওকে, এটা দেখো, তার মানে এটার লোবগুলো কি করে অক্ষদ্বয় বরাবর বিন্যস্ত থাকে। এটা খুবই ইম্পর্টেন্ট। এই তিনটা লোব কি অক্ষদ্বয়ের মধ্যবর্তী তলে অবস্থান করে। আর এই লোবটার ক্ষেত্রে দেখা যায় কি অক্ষ বরাবর তাদের লোবগুলো কি করে বলতো অবস্থান করে। দেখো dz স্কয়ার, এটাকে আমি z অক্ষ ধরলাম, তাহলে এই লোবটা z অক্ষ বরাবর তোমার কি থাকে? তোমার বিন্যস্ত থাকে। এটাকে আমি ধরলাম x আর এটাকে আমরা ধরলাম y। অর্থাৎ এটার ইলেকট্রন এটা হচ্ছে dz স্কয়ার। একটু বোঝার ট্রাই করো, এখানে একটু বোঝার আছে। এই dz স্কয়ার অরবিটালের ইলেকট্রনটা z অক্ষ বরাবর বিন্যস্ত থাকে, কারণ ইলেকট্রনগুলো অবস্থান করে কোথায়? এই লোবে। তাহলে এটা লোব যদি z অক্ষ বরাবর অবস্থান করে তাহলে কি হবে? ইলেকট্রনটাও z অক্ষ বরাবর কি করে বলতো অবস্থান করে। এবং কিছু ইলেকট্রন আছে x আর y অক্ষ যে বিন্দুতে সেট করে সেই বিন্দুকে কেন্দ্র করে কিছু ইলেকট্রন কি করে আবর্তন করে। এই কারণে এটাকে এই ধরনের মাঝখানে একটা গোল চিহ্ন। আমি আবারো বলছি, dz স্কয়ার অরবিটালে এগুলো প্রত্যেকটা অরবিটাল d শক্তি স্তরটা জাস্ট এভাবে কি হবে 5 ভাবে বিন্যস্ত হতে পারে। এই d এটা হচ্ছে কি dxy এর জন্য, এটা dyz এর জন্য, dzx এর জন্য, আর এটা তো নিচে আলাদা লেখা দরকার। এটার ক্ষেত্রে কি হয়? এই অরবিটালের লোব dz স্কয়ারের ক্ষেত্রে লোবটা z অক্ষ বরাবর বিন্যস্ত। অর্থাৎ অরবিটালের লোব যদি অক্ষ বরাবর বিন্যস্ত থাকে, লোবের ভিতরে অবস্থান করে কি ইলেকট্রন, তার মানে ইলেকট্রনটাও কি z অক্ষ বরাবর বিন্যস্ত থাকে।
এই ইলেকট্রনের কিছু ইলেকট্রন দেখা যায় x আর y অক্ষ যে বিন্দুতে সেট করে ঠিক সেই বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার আকারে কি করে বলতো অবস্থান করে। এখানে এটার মাঝে জাস্ট এই ধরনের গোল চিহ্ন দেওয়া। আমি বলে দেব dz স্কয়ারের ক্ষেত্রে আলাদাভাবে আমি লিখে দেব যে dz স্কয়ার অরবিটালে ইলেকট্রনগুলো কি করে যেটা অক্ষ বরাবর অবস্থান করে এবং কিছু ইলেকট্রন মেঘ কি করে বলতো x আর y অক্ষকে কেন্দ্র করে কি করে আবর্তন করে। এটার ক্ষেত্রে এখন এখান থেকে আমাদের কিছু ইনফরমেশন মাথায় রাখতে হবে। ডি উপশক্তি স্তর ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে পাঁচভাবে বিন্যাস হতে পারে। এর মধ্যে এই তিনটা যে অরবিটাল পাওয়া যায়, এই যে তিনটা যে বিন্যাস পাওয়া যায়, এই তিনটা যে ওরিয়েন্টেশন পাওয়া যায়, তাদের লোকগুলো অক্ষ বরাবর অবস্থান করে না, অক্ষদ্বয়ের মধ্যবর্তী তলে অবস্থান করে। দেখো অক্ষদ্বয়ের মধ্যবর্তী তলে। আর বাকি যে দুটো অরবিটাল আছে, দুটো ওরিয়েন্টেশন আছে, তাদের লোকগুলো কি করে বলতো অক্ষ বরাবর কি করে বলতো অবস্থান করে। এই কথাটা আমাদের পরবর্তীতে দরকার হবে, জাস্ট এই কারণে আমি এটা এখানে ফোকাস করি। দেখো আমার কথাগুলো বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টসে জানাও। এখন একটু দেখো, আমি এই পয়েন্টটা জাস্ট এখানে একটু নিচে একটু লিখে দেব। দেখো এখানে একটু নোটের মধ্যেই থাকবে। দেখো এম এর যে কোনো মান দ্বারা এম এর যে কোনো মান দ্বারা যে কোনো একটি অরবিটালকে নির্দেশ করে, যে কোনো একটি অরবিটালকে নির্দেশ করে ইট ইজ ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড হচ্ছে dxy dyz এবং dzx অরবিটালের লোকগুলো অক্ষদ্বয়ের অক্ষ বরাবর থাকে না, অক্ষদ্বয়ের মধ্যবর্তী তলে অবস্থান করে। আমাদের আর যে দুটো আছে, একটা হচ্ছে dx স্কয়ার মাইনাস y স্কয়ার এবং dz স্কয়ার অরবিটালের, এটা খুবই ইম্পর্টেন্ট কথাবার্তা, অরবিটালের লোকগুলো অক্ষ বরাবর অবস্থান করে। এটা দেখো এরপর dz স্কয়ার অরবিটালের ক্ষেত্রে কিছু বৃত্তাকার একটা শেপ ছিল, dz স্কয়ার এটা কিন্তু একটু সাফিক্সে হবে। হ্যাঁ, অরবিটালে ইলেকট্রন মেঘ
জেড অক্ষ বরাবর, মানে লোব যে বরাবর থাকে ইলেকট্রনও সেই বরাবর অবস্থান করে। জেড অক্ষ বরাবর এবং কিছু ইলেকট্রন মেঘ, কিছু ইলেকট্রন মেঘ মেঘ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এবং ওয়াই অক্ষে, আমরা এটা কোথায় লিখব, নিচে লিখি নাহলে তো কি হবে না, অক্ষে ছেদবিন্দুকে কেন্দ্র করে, এই লেখা তো খুব কঠিন, কেন্দ্র করে চক্রাকারে অবস্থান করে। চক্রাকারে যদি দেখা না যায় আমার কথার মাধ্যমে লিখে নেব, চক্রাকারে অবস্থান করে। এগুলো মাথার ভিতর থাকতে হবে। তুমি যদি এগুলো বাসায় বারবার প্র্যাকটিস না করো, এস এল এম এগুলো মনে থাকবে না, তুমি পারবে না, তোমার কাছে অনেক কমপ্লেক্স হয়ে যাবে পড়া জিনিসগুলো। হ্যাঁ, বারবার প্র্যাকটিস করো। এখন এনাফ টাইম, কলেজ ভর্তি হলে এনাফ টাইম পাবো না, যেহেতু এডমিশন হবে, ক্লাস যেরকমই হোক না কেন অনলাইনে এক্সাম নিয়ে নেবে। হ্যাঁ, আর তুমি এক্সামে যাই দাও না কেন, দেখে দেখে এক্সাম দাও, বাট তুমি আসলে তুমি সত্যিকার অর্থে কতটুকু শিখছো এটাই হচ্ছে ম্যাটার। কারো কোনো ডাউট আছে কিনা একটু আমাকে কমেন্টসে জানাও। এখন কিভাবে রিপিট করব বলো? তুমি যদি আগে বলতা তাইলে হইতো, এখন তো রিপিট করব কিভাবে? তোমার তো চিত্রগুলো নাই, চিত্র না থাকলে রিপিট করব কিভাবে বলো? তুমি দেখবা আমি যেটা বলছি এই কথাগুলো ওখানেও বলছি, বাট তোমার নেটের স্পিড ভালো থাকতে হবে, আমারটাও বেশি ভালো না, পচা স্টাইল। আমি বলছি যে এম এর অনেকগুলো মান আছে, অনেকগুলো মান দ্বারা এম এর যে মানগুলো আছে এই মানগুলো দ্বারা যে কোনো অরবিটালকে ইন্ডিকেট করা যেতে পারে। আর সেকেন্ড পয়েন্টে আমরা বলছি এগুলো তোমার কি চিত্রের আলোকে আমি বলছি, এই এটার আকৃতির ক্ষেত্রে লোব, লোব যেটা আছে আমরা সেটা বলছি, এটাকে আমরা লোব বলছি। দেখো এগুলোকে আমরা কি বলি বলতো, লোব। এই লোবগুলোর ক্ষেত্রে দেখা যায় এক্স আর ওয়াই, ওয়াই জেড এবং জেড এক্স এর লোবগুলো কি তোমার অক্ষদ্বয়ের মধ্যবর্তী তলে অবস্থান। যেমন আমি যদি এক্স ওয়াই এর ক্ষেত্রে আঁকি, এটা এক্স আর এটা ওয়াই, এদের মধ্যবর্তী তল কোনটা, এটা, তখন এই অক্ষ বরাবর এটা কি করবে বলতো, অবস্থান করবে। ওয়াই জেড এর ক্ষেত্রে একই রকম, ওয়াই এবং জেড অক্ষের মধ্যবর্তী তলে। তুমি একটু ভিডিওটা একটু দেখে নিও, একটু আগে একটু দেখে নিও লেকচার স্টপ হওয়ার পর, তাহলে তুমি এই কথাগুলো বুঝতে পারবে। আর যদি চিত্র যদি থাকতো তাহলে আমি রিপিট করে দিতাম, তাহলে আমার কোনো সমস্যা ছিল না। ইলেকট্রন মেঘ, আসলে এটা কল্পনা করা হয়, ইলেকট্রনটা যেখানে অবস্থান করে সেটা মেঘ আকারে কনসিডার করা হয়, এই কারণে লেখা হয় ইলেকট্রন মেঘ। এখানে আমরা যেটা লিখি, এখানে একটি স্টুডেন্ট লিখছে ইলেকট্রন মেঘ। আকাশে যেমন মেঘের একটা একটা আচ্ছন্ন যেভাবে থাকে ঠিক সেভাবে ইলেকট্রন যেখানে এখানে অবস্থান করে ওই অবস্থানের এলাকাটাকে তোমার মেঘের সাথে কনসিডার করা হয়। ইলেকট্রন অবস্থান করে এইখানে এখানে বলি ইলেকট্রনের মেঘ, এই এলাকাটাকে আমরা কি বলি, ইলেকট্রনের মেঘ বলি, মেঘ হিসেবে কনসিডার করা হয়। এই দেখো
তুমি দেখো আমরা এফ উপশক্তি স্তরে এটা আকৃতি কোন জায়গায় ওভাবে লেখা নেই। হ্যাঁ, তুমি যদি হায়ার লেভেলের ক্ষেত্রে লেখা নেই, এক এক জায়গায় এক এক রকম বিচ্ছিন্ন ভাবে বলা। হ্যাঁ, এই কারণে এটাকে সাধারণত লেখে কমপ্লেক্স। হ্যাঁ, কমপ্লেক্স, এটা নিয়ে আলোচনা করা হয় না। ওকে, এটার ক্ষেত্রে আমরা এল এর মান কত পাই? আমরা এখানে 3 পাই। এল এর মান যদি 3 পাই, তাহলে এম এর মান হবে কত? -3 -2 -1 0 +1 +2 +3। এই মানগুলো আমরা কিভাবে পেয়েছি? এটা হচ্ছে আমাদের পূর্ববর্তী যে টেবিল ছিল, টেবিল থেকে। অর্থাৎ এই উপশক্তি স্তরের উপর ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলে তাহলে তুমি এখানে কি হবে বলতো? 7 ধরনের কি হবে? বিন্যাস পাওয়া যাবে। তাই 7 ধরনের বিন্যাস পাওয়া গেলে এখানে কয়টা বক্স হবে? 7টা বক্স। এটা একটা, এটা একটা, 3, বড় বড় করে দিই বক্সগুলো, কারণ এটা কত? 4 5, এটা হচ্ছে মনে করো 6, আর এখানে লিখে দিলাম 7। তাহলে এখানে লিখলাম কি? -3, এটা -2 -1, এটা 0, এটা +1, এটা +2, এটা। তাহলে -3 দ্বারা একটাকে ইন্ডিকেট করে, সেটা হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার f fx, এটা হচ্ছে y স্কয়ার - z স্কয়ার। দেখা যাবে তো? এর বক্সগুলো আরেকটু বড় করব, আচ্ছা দেখি পারা যাবে। আচ্ছা আরেকটু বড় করি, নাহলে লেখা যাবে না তো, নাহলে তখন লেখা যাবে না। এটা হচ্ছে 1, এটা একটু 2, এটা 3 4, এটা 5, এটা হচ্ছে তোমার কি 6, আর এদিক থেকে আমরা লিখলাম কত? 7। এখন দেখো এটা হচ্ছে -3 এর জন্য, এটা -3, এটা -2 -1 0 +1 +2, আর এটা কত? +3 1 2 3 4 5 6 7। হ্যাঁ, তাহলে এই -3 দ্বারা যে বিন্যাস, সেটাকে আমরা ধরে নিলাম এটাকে রিপ্রেজেন্ট করে f x, এটা y স্কয়ার মাইনাস এটা z স্কয়ার। -2 এর বিন্যাসটা দেখো f y, এটা হচ্ছে কি তোমার x স্কয়ার মাইনাস তোমার কি z স্কয়ার। এটার যে বিন্যাসটা আছে f z, সেটা হচ্ছে x স্কয়ার মাইনাস কি তোমার y স্কয়ার। তুমি দেখো সিকোয়েন্সটার মিল আছে, দেখো x y আর তারপর z, y এর পরে y যদি চলে যায় তাহলে বাকি থাকে কি x আর z, x আর z এর সাথে। এটা যদি z হয় তাহলে এটা কার সাথে? x আর y এর সাথে। এটা তোমার কি আছে? মিল আছে। এটাকে তোমার রিপ্রেজেন্ট করা হয় f x y কি তোমার z, এটা হচ্ছে f তোমার z কিউব দ্বারা, এটা হচ্ছে f, এটা হচ্ছে y z স্কয়ার, আর এটা হচ্ছে f, এটা হচ্ছে x z স্কয়ার। এগুলো তুমি, বাট এই মানগুলো তোমার বইতে কিছু বইতে হয়তো বা দিতে পারে, ম্যাক্সিমাম বইতে এগুলো দেওয়া হয় না। আর এটার ক্ষেত্রে আকৃতিটা কমপ্লেক্স, এই কারণে এদের আকৃতিতে আমরা যাচ্ছি জাস্ট এটা দ্বারা ইন্ডিকেট। এই পর্যন্ত কারো কোনো ডাউট আছে কিনা? আমি এই যে স্টুডেন্ট একজন বলছিল যে স্যার একটু রিপিট করেন, তার জন্য বলছি যে এখানে দেখো, এখানে যে m এর যে মানগুলো, এই যে m এর যে মানগুলো আছে, এই মান দ্বারা এটাকেও ইন্ডিকেট করা যেতে পারে, এগুলো একটা অরবিটাল। -2 যে বিন্যাস, এটা একটা অরবিটাল, এটা তোমার কি কোন একটা কি তোমার সংখ্যা দ্বারা এটাকে ইন্ডিকেট করা যেতে পারে, এটাকে এই ধরনের তোমার কি কোন একটা ইংরেজি লেটার দ্বারা রিপ্রেজেন্ট করা যেতে পারে। এখন এই -3 দ্বারা এটাও ইন্ডিকেট করা যেতে পারে, -3 দ্বারা এটাও ইন্ডিকেট করা যেতে পারে, -3 দ্বারা এটাও ইন্ডিকেট করা যেতে পারে, -3 দ্বারা এগুলো সবগুলো ইন্ডিকেট করা যেতে পারে। বাট আমি সিকোয়েন্স অনুযায়ী জাস্ট এখানে কি করছি লিখে দিয়েছি। কারো কোনো ডাউট আছে কিনা আমাকে একটু কমেন্টসে জানাও।
নুসরাত, তুমি যে মাইনাসের কথা বলছো, এখনো প্রচলিত সিস্টেমে x স্কয়ার হাইফেন z স্কয়ার পরিবর্তে x স্কয়ার মাইনাস z স্কয়ার এটা এখনো বলে। x স্কয়ার মাইনাস y স্কয়ার এটা এখনো বলে। এটা কিছু কিছু জিনিস আছে এটা প্রচলিত স্টাইলে আমরা বলে আসি, ঠিক আছে? এটা x স্কয়ার হাইফেন y স্কয়ার, বাট এইভাবে না বলে x স্কয়ার মাইনাস y স্কয়ার এই সিস্টেমও বলে আসি। প্রচলিত সিস্টেমটা ভুল হলো, ওটাই আমরা সঠিক হিসেবে কনসিডার করি। একটু দেখো, এটা এই পয়েন্টগুলো আমাদের নোটের মধ্যে, এই পয়েন্টগুলো আমাদের নোটের মধ্যে। একটু দেখো এর পরের পয়েন্টে দেখো, এখন আমাদের নোট কমপ্লিট, এখন নোট নেই, আমাদের মেইন ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মধ্যে আমরা চলে আসছি। একটু দেখো, আমি যদি এখানে একটা কেস লিখি, এটা ফার্স্ট কেস, আমি মনে করো এটা হচ্ছে n equal to 2। আমি জানি n দ্বারা কি ইন্ডিকেট করে? শক্তি স্তর। এটা দ্বারা, এটা n, আমরা l এর মান আমরা বের করব। l এর মান বের করার সূত্র আমরা জানি 0 to n - 1। আমরা m এর মান বের করার আমরা সূত্র জানি -l থেকে প্লাস। আর m এর মান দ্বারাই আমরা ইন্ডিকেট করি কি? অরবিটাল সংখ্যা। এটা দ্বারাই ইন্ডিকেট করি কি? অরবিটাল সংখ্যা। আর n দ্বারা আমরা ইন্ডিকেট করি কি? শক্তি স্তর। এগুলো আমরা জানি। n এর মান দ্বারা প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা কি বলি বলতো? শক্তি স্তর। তুমি দেখো, তুমি যদি l যদি জানতে হয়, তোমাকে n জানতে হবে। আমরা মনে করো প্রথম না, আমরা দ্বিতীয়টার জন্য নিলাম, অথবা আমরা প্রথমটার জন্য ধরতে পারতাম, কোনো সমস্যা হতো না। আমরা দ্বিতীয়টার জন্য ধরি, তাহলে জিনিসটা লিখতে আরো সুবিধা হবে। n equal to 2, তাই এই 2 এর মান এখানে বসাও, 2 - 1। তাই 2 - 1 তাহলে কত আসে? তাহলে 2 - 1 ব্যাপারটা কি আসে? 0 থেকে 0 to 2 - 1 মানে কি? 1। 0 থেকে 1, তাই 0 থেকে 1 এর মধ্যে কি আছে? 0 আর কি আছে বলতো? 1 আছে। এটা আছে 0 থেকে 1 এর মধ্যে কি আছে? 0 আর কি আছে? 1 আছে। এই 0, l এর মান যদি 0 হয়, l এর মান যদি তোমার 0 হয়, তাহলে 0 এর জন্য একটা m এর মান আমি পাবো। তাই তুমি একটু দেখো, l equal to 0 হয়, তাহলে 0 এর জন্য l এর মান কত? -0 প্লাস কি? 0। 0 থেকে 0 মানে কি বলতো? 0। আমি যদি মনে করো l এর মান যদি 1 বসাই, এই 1 বসাও, তাই l এর মান যদি তোমার 1 হয়, তাহলে এখানে বলতে পারি কি? -1, আর এখানে কত? +1। -1 থেকে +1 এর মধ্যে কি আছে? -1 আছে। এখানে কত হবে? -1 আছে, 0 আছে, আর কি আছে বলতো? +1। তাহলে এটার জন্য আমি কি বলতে পারি? এটার ক্ষেত্রে আমি কি বলতে পারি? m এর মান 0 মানে কয়টা ভ্যালু পাওয়া গেছে? একটা। অরবিটাল পাওয়া যাবে কয়টা? একটা। এখানে m এর মান কত? 3, তাহলে অরবিটাল পাওয়া যাবে কয়টা? 3টা। কয়টা পাওয়া যাবে? 3টা। তাহলে আমি যদি এখানে লিখতে চাই, দেখা যায় কিনা আমি জানি না, মোট অরবিটাল সংখ্যা, মোট অরবিটাল সংখ্যা, আল্লাহ জানে দেখা যায় কিনা, মোট অরবিটাল সংখ্যা দেখা যায়? ওকে, যায়। এটা হচ্ছে কি? মোট অরবিটাল। এখানে কত অরবিটাল? একটা, আর এখানে কয়টা? 3টা। টোটাল পাওয়া যাচ্ছে কয়টা? 4টা। কত পাওয়া যাচ্ছে? 4টা। অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে অরবিটাল পাওয়া যায় কত? 4। আমি যদি এটাকে একটু অন্যভাবে লিখি, 4 কে আমি লিখতে পারি কি? 4 কে আমরা লিখতে পারি কি? 2 স্কয়ার। 4 কে আমরা কি লিখতে পারি? 2 স্কয়ার। n এর মান যদি 2 হয়, এটা 2 হলে এখানে পাওয়া যায় কত? 4। সেকেন্ড কেসের ক্ষেত্রে আমি যদি লিখি, সেকেন্ড কেস দেখো, আমরা এখানে n এর মান এর বোঝার ট্রাই করবা। n এর মান এখানে আমরা 3, মানে তৃতীয় শক্তি স্তরের জন্য এই ডায়াগ্রামটা লিখতেছি। তাহলে তুমি একটু দেখো, এখানে l এর ভ্যালু কত? 0 টু n - 1। তাহলে তুমি একটু দেখো, এখানে 3 যদি হয়, তাহলে 3 এর জন্য এখানে বসো, আমাদের ডায়াগ্রামটা একটু বসো। এখানে m এর ভ্যালু -l থেকে +l,
আর এখানে কি হবে অরবিটাল সংখ্যা, এটা কি হবে অরবিটাল সংখ্যা, আর এখানে কি হবে বলতো মোট অরবিটাল সংখ্যা। এখানে হবে কি মোট অরবিটাল, এটা অরবিটাল তোমার সংখ্যা হবে। একটু বোঝার ট্রাই করো, লাস্ট টাইম একটু দেখো n ইকুয়াল টু যদি 3 হয়, 3 এর মান এখানে বসো, 3 মাইনাস 1, তাহলে 3 মাইনাস 1 কত বলো তো 2, 0 থেকে 2, তাহলে 0 থেকে 2 এর মধ্যে কি আছে 0 1 আর কি আছে বলো তো 2। তার মানে এখানে কয়টা মান পাওয়া যাবে বলো তো তোমার, এরকম কয়টা পাওয়া যাবে 3টা। কারণ কোনো ডাউট আছে না, 3 এখানে বসো, 3 মাইনাস 1, 0 থেকে কত হয় 3 মাইনাস 1 মানে কত 2, 0 থেকে 2 এর মধ্যে কি আছে 0 1, 0 এর জন্য তুমি এখানে একটা ভ্যালু বসাও, 0 যদি তুমি এখানে বসাও একটু দেখো মাইনাস l এর মান 0, এখানে 0 0, 0 থেকে 0 মানে কি 0, এটা কি 1 বসাও, 1 এর জন্য ক্যালকুলেশন করো, এটা 1 মানে -1 থেকে +1, -1 থেকে +1 এর মধ্যে কি -1 0 +1, এটা কত 2, 2 এর জন্য একটু দেখো এটা কত -2, l এর মান এটা, এটা -2 এটা +2, -2 থেকে +2 এর মধ্যে কারা আছে -2 আছে, -1 আছে, 0 আছে, +1 আছে, +2 আছে। এটা দেখো তুমি দেখো m এর মান যদি 0, এই অবস্থার জন্য m এর মান পাওয়া গেছে 0, মানে একটা ভ্যালু পাওয়া গেছে অরবিটাল হবে 1। এখানে m এর ভ্যালু পাওয়া গেছে কয়টা 3টা, আমরা জানি m এর মান দ্বারা অরবিটাল সংখ্যা ইন্ডিকেট করে, m এর মান পাওয়া যাচ্ছে কয়টা 3টা, তাহলে অরবিটাল হবে কয়টা 3টা, 3টা। এখানে এটার জন্য m এর মান পাওয়া গেছে কয়টা 5টা, তাই টোটাল অরবিটাল হয় কত 5 3 8 আর 1 কত বলো তো 9। তার মানে কি এটা যদি দেখো 3, এই 9 কে আমরা লিখতে পারি কি বলতো 3s, অর্থাৎ এটা যদি শক্তি স্তর, আমরা এর আগে হিসাবটা ছিল এটা প্রতিটি উপশক্তি স্তরে কয়টা অরবিটাল থাকতে পারে সেটার ক্ষেত্রে আমরা লিখছি 12 + 1 এর আগে থেকে। আর এখন আমরা লিখব প্রতিটা শক্তি স্তরে কয়টা অরবিটাল থাকতে পারে। এটা যদি শক্তি স্তর যদি আমি 2 দ্বারা রিপ্রেজেন্ট করি তাহলে অরবিটাল থাকে 2s স্কয়ার, শক্তি স্তরকে আমি যদি তৃতীয় শক্তি স্তর লিখি অরবিটাল থাকে 3s স্কয়ার, শক্তি স্তরকে আমি যদি 4 বলি তাহলে অরবিটাল থাকবে 4s স্কয়ার, শক্তি স্তরকে আমি যদি n বলি তাহলে তোমার কি অরবিটাল থাকবে কি ns স্কয়ার, কি থাকবে ns স্কয়ার। তাহলে আমি কি বলতে পারি প্রতিটি শক্তি স্তরে, প্রতিটি শক্তি স্তরে আমরা এর আগের হিসাবটা ছিল এই হিসাবটা প্রতিটা উপশক্তি স্তরে অরবিটাল, আর এখন হিসাবটা হচ্ছে প্রতিটা শক্তি স্তরে অরবিটাল সংখ্যার হিসাব, অরবিটাল সংখ্যা, অরবিটাল সংখ্যা কত n। যদি n এর মান যদি 2 হয় তাহলে অরবিটাল হবে কি 2s স্কয়ার, n এর মান যদি 3 হয় তাহলে হবে কি 3s স্কয়ার, n এর মান যদি 4 হয় তাহলে অরবিটাল হবে কি 4s স্কয়ার, শক্তি স্তর যদি n হয় তাহলে অরবিটাল হবে কি n স্কয়ার। এই পর্যন্ত কারো ডাউট আছে কিনা আমার একটু বলুন। তুমি দেখো বাসায় কিন্তু আমি বারবার রিপিট করি, ওকে বারবার প্র্যাকটিস করতে হবে নাহলে কিন্তু ভুলে যাবে। এখন যদি তোমাকে বলে কোশ্চেনটা যদি এটা যদি বলতো দ্বিতীয় শক্তি স্তরে অরবিটাল সংখ্যা হিসাব করো, মানে এই হিসাব এই টেবিলটা কয়টা 3 আর 1 কত বলো তো 4, এই টেবিলটা লিখে দিলাম। তুমি বলবা
যে দ্বিতীয় শক্তি স্তর বলতে দ্বিতীয় শক্তি স্তরকে বোঝানো হয়। এই ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান কত 2, তারপর এই টেবিলটা সুন্দরভাবে লিখে দেব। যদি বলে তৃতীয় শক্তি স্তরে মোট কয়টা অরবিটাল থাকতে পারে হিসাব করো, তখন তুমি ঠিক একই বলে তৃতীয় শক্তি স্তর দ্বারা কি প্রধান কোয়ান্টাম সংখ্যা কি শক্তি স্তর n দ্বারা কি প্রধান কোয়ান্টাম সংখ্যা ইন্ডিকেট করে, n এর মান কত 3, তারপর l m, তারপর তুমি একটু ইমাজিন করো তোমাকে অরবিটাল সংখ্যা নির্ণয় করতে বলছে। দেখো এটার ব্যাক ক্যালকুলেশনটা একটু দেখো, এটার ব্যাক ক্যালকুলেশনটা দেখো। চিন্তা করতে হবে এভাবে, না এটা মুখস্থ করতে পারবে না। তোমাকে বলছে তৃতীয় শক্তি স্তরে, আমরা এটা লিখে দেব পরে, তৃতীয় শক্তি স্তরে অরবিটাল সংখ্যা নির্ণয় করো। মনে করো অরবিটাল সংখ্যা নির্ণয় করো, সংখ্যা নির্ণয় করো। মনে করো এটা তৃতীয় শক্তি স্তর প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 2। দেখো বোঝা ট্রাই করো কিভাবে এটা কোশ্চেনে অ্যানসারটা কিভাবে যাবে। অরবিটাল সংখ্যা এটা রিপ্রেজেন্ট করে m দ্বারা, m এর মান তোমাকে বের করতে হবে। m এর মান দ্বারা কখনো নির্ণয় করা যায় না। m এর মানটা অলওয়েজ ডিপেন্ড করে কার উপর, l এর উপর। তার মানে কি এটা কি l এর মান কি -l থেকে প্লাস। তোমাকে বের করতে বলছে m এর মান, তোমাকে বের করতে বলছে অরবিটাল সংখ্যা, অর্থাৎ m এর মান তোমাকে ইন্ডিকেট করছে। m এর মান বের করতে হলে জানতে হবে l এর মান, এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। বাট l আমি জানি না। আমি যদি n জানি তাহলে আমি কিন্তু l জানি। কিভাবে l জানি? l = 0 to n - 1, 0 to n - 1। তার মানে এই মানটা তোমার কি গিভেন ভ্যালু, এই মানটা তোমার দেওয়া আছে, এই মানটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। আর এই মানটা ক্যালকুলেট করার জন্য তোমাকে জানতে হবে l, আর l বের করার জন্য ফর্মুলা হবে কি 0 to n - 1, আর l এর মানটা তখন ডিপেন্ড করবে কার উপর, n এর উপর। আর n এর মানটা আসবে কোথা থেকে? জাস্ট এখানে। আমি আবার বলছি m কার জায়গা থেকে আসবে? n। l এর মানটা আমি সরাসরি জানি না, আমাকে n দেওয়া, তাহলে l এর মান বের করার ফর্মুলা কি 0 to n - 1। তাহলে এই n এর ভ্যালু আমি এখানে জানি, তাহলে l জানবো, আর l যদি জানি তাহলে আমি m জানবো, m যদি আমি জানি তাহলে আমি অরবিটাল। দেখো আমার সিস্টেমটা বুঝতে পারছো কিনা একটু কমেন্টস একটু জানাও। ওকে, তুমি দেখো এটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা রিলেটেড করা। এখন আমরা আলোচনা করব স্পিন কোয়ান্টাম নাম্বার। এটা আলোচনা করার আগে আমাদের কিছু ইনফরমেশন জানতে হবে। এটা দেখো, এটা তো তুমি জানো নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন রোটেট করতে থাকে। এর বোঝার ট্রাই করো। এখন তোমার এই হচ্ছে তোমার ইলেকট্রন,
আমরা জানি ইলেকট্রনটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে রোটেট করে এবং ইলেকট্রন তার একটা নিজস্ব একটা অক্ষ আছে, সেই অক্ষকে কেন্দ্র করে সে রোটেট করতে থাকে। আমরা জানি সৌরজগতে সূর্যকে জানি, সূর্যকে কেন্দ্র করে প্ল্যানেট গুলো ঘুরতে থাকে, আবার ওই প্ল্যানেট গুলো কি করে তার নিজ অক্ষকে কেন্দ্র করেও রোটেট করতে থাকে। একটা লাটিম যখন ঘুরাবা সে কোনো কিছুকে কেন্দ্র করে ঘুরবে এবং নিজ অক্ষকেও কেন্দ্র করবে। ঠিক একই ভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনটা কি করে, এই ইলেকট্রনটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে এবং একই সাথে এই ইলেকট্রনটা তার নিজ অক্ষকেও কেন্দ্র করে ঘুরে। এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে যেটা ঘুরে সেটাকে আমরা বলি রোটেশনাল মোশন। রোটেশনাল কি তোমার মোশন। আর নিজ অক্ষকে কেন্দ্র করে যেটা ঘুরে সেই ঘোরাটাকে আমরা বলি স্পিন মোশন। এটাকে আমরা কি বলি স্পিন মোশন। অর্থাৎ ইলেকট্রনের মোশনটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে রোটেশনাল মোশন, একটা হচ্ছে কি তোমার স্পিন মোশন। স্পিন মোশনটা কি ইলেকট্রন নিজ অক্ষকে কেন্দ্র করে যেটা ঘুরে সেটা হচ্ছে স্পিন মোশন। আর তোমার রোটেশনাল মোশন কোনটা, ইলেকট্রনটা কি নিউক্লিয়াসকে কেন্দ্র করে যেটা ঘুরে সেটা হচ্ছে কি রোটেশনাল। আমাদের স্পিন কোয়ান্টাম নাম্বার যেটা আছে সেটাই কি এই স্পিন মোশন নিয়ে কথা বলছে। ইলেকট্রন যে নিজ অক্ষকে কেন্দ্র করে যে ঘোরে সেই মোশনটা নিয়ে আলোচনা করেছে। তার মানে হচ্ছে ইলেকট্রনের মোশন, ইলেকট্রনের মোশন মানে হচ্ছে গতি, এর বাংলা। এটা হচ্ছে কয় ধরনের, দুই ধরনের। এটা হচ্ছে কয় ধরনের, দুই ধরনের। একটা হচ্ছে তোমার রোটেশনাল মোশন, এটা হচ্ছে রোটেশনাল মোশন। আর আরেকটা হচ্ছে তোমার স্পিন মোশন। তাহলে আমি যদি স্পিন মোশনের যদি সংজ্ঞা দিতে চাই, স্পিন মোশনের যদি আমি সংজ্ঞা দিতে চাই তাহলে আমি কি বলতে পারি, ইলেকট্রনের নিজ অক্ষের উপর আবর্তনের গতিকে স্পিন মোশন বলে। আমি বলতে পারি কি ইলেকট্রনের নিজ অক্ষের উপর, নিজ অক্ষের উপর আবর্তনের গতিকে, আবর্তনের গতিকে তোমার স্পিন মোশন বলে। স্পিন মোশন। আমি যদি রোটেশনাল মোশনের যদি ডেফিনিশন দিতে চাই, রোটেশনাল মোশন, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, এটা রোটেশনাল কি তোমার মোশন। এটা কোনটা বলতো, ইলেকট্রনটা কি করে বলতো, নিউক্লিয়াসকে কেন্দ্র করে যেটা ঘোরে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে যেটা ঘোরে সেটাকে আমরা কি বলবো, রোটেশনাল মোশন। নিউক্লিয়াস ইলেকট্রনের, ইলেকট্রনের নিউক্লিয়াসকে কেন্দ্র করে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তনের গতিকে কেন্দ্র করে, আবর্তনের গতিকে আবর্তনের গতিকে স্পিন মোশন, রোটেশনাল মোশন বলেছে, রোটেশনাল মোশন বলে। এটা দেখো এই পর্যন্ত কারো কোনো ডাউট আছে কিনা একটু কমেন্টসে জানাও, কারো কোনো ডাউট আছে কিনা।
একটু দেখো, এর আগের পড়াটাই বলছি একটু রিপিট, তোমরা যারা একটু রিপিট করতে বলবা তারা একটু আগে লেখো, ওটা দেখিই না। হ্যাঁ, এই কারণে আমি পরের এসে চলে গেছি। তোমাদের কি নেটে কোনো সমস্যা হয় নাকি? আল্লাহ জানে। আচ্ছা, যেটাই হোক, আমরা এটা একটু শেষ করে নিই। ইমরান সারোয়ার এবং আরেকজন তারানা, এত কঠিন নাম রাখবে কেন তোমরা? নাম রাখবা শর্টকাটে, কোনো যুক্ত করো না। তারানা কি? আচ্ছা, এখন দেখো, তুমি জানো ফিজিক্স আমাদেরকে আইডিয়া দেয় ইলেকট্রনের যদি মুভমেন্ট হয়, ইলেকট্রন যদি মোশন হয়, ইলেকট্রন যদি গতিশীল থাকে, তাহলে কারেন্ট হয়, ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, তড়িৎ ক্ষেত্র তৈরি হয়। যেখানে ইলেকট্রিক ফিল্ড থাকে সেখানে একটা অটো একটা ম্যাগনেটিক ফিল্ড কি হয় বলতো তৈরি হয়। এটা আমরা জানি। এই কথাটা এর আগেও আমি অনেকবার তোমার রিপিট করছি। যেখানে একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে সেখানে একটা অটো একটা ম্যাগনেটিক ফিল্ড তোমার কি হবে, তোমার তৈরি হবে। তার মানে হচ্ছে, তুমি তো দেখো ইলেকট্রন যে এই রোটেশন করে, এই যে ইলেকট্রনের রোটেশনাল মোশন, ইলেকট্রনের এই মুভমেন্ট, এই স্পিন মোশন এবং রোটেশনাল মোশনের কারণে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড হয়, ওই ইলেকট্রিক ফিল্ডের কারণে ওখানে একটা ম্যাগনেটিক ফিল্ড কি হয় বলতো সৃষ্টি হয়। অর্থাৎ এই দুই ধরনের মোশন থাকার কারণে একটা ইলেকট্রন একটা ক্ষুদ্র একটা চুম্বকের মতো কি করে বলতো আচরণ করে। আমরা ম্যাগনেটিক সাবস্টেন্স দেখতে পাই, আমরা ম্যাগনেটিক যে চুম্বকীয় যে পদার্থগুলো আছে, এই চুম্বকীয় পদার্থগুলো কি হয় বলতো, ওই পদার্থের ভিতরে কি আছে, পরমাণু, পরমাণুর ভিতরে কি আছে, ইলেকট্রন, ইলেকট্রনের কি আছে, মোশন আছে। এই মোশনের কারণে কি হয় বলতো, ওই ইলেকট্রনটা কি হয় বলতো একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করে, আর ওই ইলেকট্রিক ফিল্ডের কারণে এখানে একটা অটো একটা ম্যাগনেটিক ফিল্ড কি হয় বলতো তৈরি হয়। এই কারণে একটা পদার্থ ম্যাগনেট করতে কি হয়, আকৃষ্ট হয়। তুমি দেখবা লোহাটা ম্যাগনেট করতে আকৃষ্ট হচ্ছে। এখন তুমি বলবা যে স্যার, লোহা আকৃষ্ট হয়, অন্য পদার্থ তো আকৃষ্ট হয়। অন্য পদার্থের ভিতরে তো পরমাণু আছে, অন্য পদার্থের ভিতরে তো ইলেকট্রন আছে, ওই ইলেকট্রনের কারণে তো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তাহলে ওই পদার্থটা কেন ম্যাগনেটিক যে নেচারটা আছে, সেই নেচারটা কেন শো করে না, এই কথাগুলো আমরা বলবো। এটা একটু ওয়েট করো। আমার এই কথার সামারিটা হচ্ছে, ইলেকট্রনের মোশন যদি থাকে সেখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, ইলেকট্রিক ফিল্ড যদি তৈরি হয় সেখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। যেহেতু পরমাণুর অভ্যন্তরে ইলেকট্রন আছে, ইলেকট্রনের মোশন আছে, এই মোশনের কারণে কি হবে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। অর্থাৎ এক একটা ইলেকট্রন একটা ক্ষুদ্র একটা ম্যাগনেটের মতো কি করবে, আচরণ করবে। কিন্তু সব পরমাণু কেন ম্যাগনেটের মতো আচরণ করে না? কারণ সব পরমাণুর ভিতরে ইলেকট্রন আছে, ইলেকট্রনের মোশন আছে, তার ফলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। বাট ওই পদার্থটা কেন ম্যাগনেটিক নেচার শো করে না, সেই কথাগুলো আমরা বলবো। ওকে, একটু দেখো, আমরা এই পয়েন্টটা এখানে একটু লিখবো। এটা দেখো, এই কথাটাই আমরা এখানে লিখবো, ইলেকট্রনের এই দুই ধরনের মোশনের কারণে, এই দুই ধরন কোনটা, স্পিন এবং রোটেশনাল, দুই ধরনের মোশনের কারণে ইলেকট্রন একটি ক্ষুদ্র চুম্বকের মতো আচরণ করে, চুম্বকের মতো আচরণ করে। আমি এটাকে এভাবে দিয়ে দিলাম, ইলেকট্রনের মোশন, এটার কারণে তৈরি হয় ইলেকট্রিক ফিল্ড, এটার কারণে তৈরি হয় ইলেকট্রিক ফিল্ড। এটার কারণে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, আর এটার কারণে তৈরি হয় ম্যাগনেটিক ফিল্ড, এটা অটো তৈরি হয়। আর এই ম্যাগনেটিক ফিল্ডের কারণে ইলেকট্রনটা একটা ছোট্ট একটা চুম্বকের মতো তোমার কি করবে, আচরণ করবে। এটা হচ্ছে এটা। এখন তুমি একটু দেখো, সব পরমাণু কেন
তোমার অভ্যন্তরীণ ইলেকট্রনগুলোর কারণে কেন ম্যাগনেটিক নেচারটা শো করে না সেটা আমরা স্পিড কোয়ান্টাম সংখ্যা আলোচনা করার পর এটা আমরা ব্যাখ্যা করব। আশা করি এই পর্যন্ত কারো কোনো ডাউট নাই। এটা উঠায় নাও। এটা দেখো আমরা এখন স্পিন কোয়ান্টাম সংখ্যা নিয়ে কথা বলবো। স্পিন কোয়ান্টাম সংখ্যাটা অত বেশি না, ছোট আছে, শেষ হয়ে যাবে। একটু পড়াশোনা থাকতে হবে, সায়েন্সে অনেক পড়া। হ্যাঁ, তুমি আজকে যদি গ্যাপ দাও এটা তোমার ফাইনাল 2 বছরের লাস্টের দিকে যে ঝামেলা হবে। হ্যাঁ, এখানে অত ইকোনমি আমাদের আরো 15 মিনিট আছে, বোঝার ট্রাই করো। স্পিন কোয়ান্টাম সংখ্যাটা ইলেকট্রনের স্পিন মোশন নিয়ে কথা বলছে, ইলেকট্রনের নিজ অক্ষের উপর আবর্তনের, কারণ সে নিজ অক্ষের উপর ঘড়ির কাঁটার দিকেও আবর্তন করতে পারে, ঘড়ির কাঁটার বিপরীত দিকেও আবর্তন করতে পারে। কিভাবে আবর্তন করবে সেটা আমরা চিত্রের মাধ্যমে আমরা দেখাবো। অর্থাৎ যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ইলেকট্রনের নিজ অক্ষের উপর আবর্তনের দিক কোনটা, সেটা স্পিন মোশন। তাহলে এটা কি যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ইলেকট্রনের নিজ অক্ষের উপর আবর্তনের দিক বলতে বোঝানো হয়েছে এরা ঘড়ির কাঁটার দিকে ঘুরে নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এই কথাটা আমি চিত্রের মাধ্যমে তোমাকে দেখাই দেব। দিক সম্পর্কে জানা যায় তাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে। এটা সম্পর্কে আইডিয়া দিচ্ছে বিজ্ঞানী লিখবা, না তো তোমার বন্ধু মানুষ হয়ে যায়। উলেনবেক এবং গোল্ডস্মিথ, দুজন সায়েন্টিস্ট। এটা হচ্ছে 1925। এটা যেমন তুমি দেখো এল এর মানটা একটু ভাবো, এল এর মানটা ডিপেন্ড করে এন এর মানের উপর, এম এর মানটা ডিপেন্ড করে এল এর মানের উপর। আমি আবার বলি, এন তো শক্তি স্তর, এটা রিপ্রেজেন্ট করে 1 2 3 ফাইন। এল এর মানটা ডিপেন্ড করে এন এর উপর, এম এর মান ডিপেন্ড করে এল এর উপর, বাট স্পিন কোয়ান্টাম সংখ্যাটা স্বাধীন কোয়ান্টাম সংখ্যা, এটা কার উপর নির্ভর করে না। এটা কি তোমার স্বাধীন কোয়ান্টাম সংখ্যা, এটা কার উপর ডিপেন্ড করে না, এই কারণে এটা স্বাধীন, এটি স্বাধীন কোয়ান্টাম সংখ্যা, এটা কারো মানের উপর ডিপেন্ড করে না। এটাকে রিপ্রেজেন্ট করে এস দ্বারা, এগুলো কিন্তু ছোট এস সব, এটার মানটা কার উপর ডিপেন্ড করে না, এই কারণে এটা স্বাধীন কোয়ান্টাম সংখ্যা। যেখানে এস দ্বারা এস এর ভ্যালু হচ্ছে +½ এটা মাইনাস, এটা ফিক্সড, যেহেতু এটা কার উপর ডিপেন্ড করে না এই কারণে এটার মান কি তোমার এই দুটো মান দ্বারা এটাকে ইন্ডিকেট করে। এই মানগুলো কার জন্য, এন এর মান, এল এর মান, এম এর মান, এস এর মান ইলেকট্রনের জন্য। কার জন্য, ইলেকট্রনের জন্য। তাহলে এস এর এই দুটো মান দ্বারা ইন্ডিকেট করে, এই দুটো মান কি একটা +½ একটা -½ এটা কার জন্য হবে, ইলেকট্রনের জন্য। এখন ইলেকট্রনের দিক হচ্ছে দুটো, একটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকের জন্য একটা মান কনসিডার করা হয়, ঘড়ির কাঁটার বিপরীত দিকের জন্য একটা মান কি কনসিডার করা হয়। কোন মানটা কখন কনসিডার করা হবে আমরা এখন চিত্রের মাধ্যমে এটা আমরা দেখব। তুমি দেখো এই পর্যন্ত বুঝছো কিনা।
ওকে, তুমি দেখো এই মানটাকে, এই লেকচারটা, এই 21, 22 এবং 23 এই তিনটা লেকচার যদি তুমি ভালোমতো না পড়ো, তাহলে কালকের যে লেকচারগুলো আছে, মানে কালকে বলতে নেক্সট লেকচার যেটা আছে রবিবার, সেই লেকচারগুলো তুমি বুঝবা না, কারণ এই রিলেটেড তোমার কোশ্চেনগুলো পড়ানো হবে। এই কারণে তোমাকে অবশ্যই এই লেকচারটা ভালোভাবে তোমার বুঝতে হবে। ওকে, আমরা এখন দেখব প্লাস হাফের জন্য কি রকম ইন্ডিকেট করে কোন মানটাকে মাইনাস হাফ। এটা হচ্ছে তোমার নিউক্লিয়াস, এখানে তোমার ইলেকট্রন আছে, এই তোমার ইলেকট্রন আছে। এই ইলেকট্রনটা মনে করো নিজ একটা অক্ষ আছে, এটা এরও তোমার নিজ একটা অক্ষ আছে। তুমি দেখো এর একটা রোটেশন আছে, এই রোটেশনটা কিন্তু তোমার কি ঘড়ির কাঁটার দিকে, এটা ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ রোটেশন। এটা তার নিজ অক্ষ, একটু একটু নিচে লিখলাম, এটা ক্লকওয়াইজ রোটেশন। তুমি দেখো এই ইলেকট্রনের একটা নিজ অক্ষ আছে, এটা হচ্ছে এদিকে ঘুরছে ঘড়ির কাঁটার দিকে, এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ কি রোটেশন। আমরা জানি এই রোটেশনের ফলে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, এটা হচ্ছে নর্থ আর এটা কি তোমার ধরলাম সাউথ। একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলে তার দুটো পোল থাকবে, এটা নর্থ পোল এটা সাউথ। বাট এই রোটেশনের ফলেও কিন্তু একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, তার নর্থ পোল থাকবে এবং সাউথ। তুমি দেখো এই রোটেশন আর এই রোটেশনের দিক কিন্তু এক না, দিক কিন্তু অপোজিট। একটা ঘড়ির কাঁটার দিকে ঘুরলে একটা ঘড়ির কাঁটার কি বিপরীত দিকে ঘুরবে। এই ঘড়ির কাঁটার দিকের ফলে যদি এদিকে নর্থ পোল তৈরি হয়, তাহলে এই ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘোরে, তাহলে তার নিচে হবে কি তোমার নর্থ পোল তৈরি হবে, আর উপরে তখন কি হবে বলতো সাউথ পোল তৈরি হবে। আমরা জানি একটা ম্যাগনেটের দুটো মেরু থাকে, একটা উত্তর মেরু আর একটা কি তোমার দক্ষিণ মেরু। আমি আবার বলছি, এটা কোনো ফিক্সড আমি ধরে নিছি, এখানে যদি নর্থ পোল হয় তাহলে এখানে ধরলাম সাউথ পোল। এটা যদি ঘড়ির কাঁটার দিকের জন্য এরকম হয়, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকের জন্য জাস্ট অপোজিট পোল পাওয়া যায়। ডিরেকশন চেঞ্জ, তোমার কি ম্যাগনেটিক যে তোমার ইটা মুভমেন্টটা, সেটাও তোমার কি হয়ে যায় বলতো অপোজিট হয়ে যায়। এটার জন্য এই ক্লকওয়াইজ রোটেশনটাকে তোমার, এই ক্লকওয়াইজ রোটেশনটাকে প্রকাশ করা হয়, এই ক্লকওয়াইজ রোটেশনকে এই ধরনের অ্যারো সাইন, এরকম অ্যারো বা এরকম অ্যারো। এই অ্যারোটা যেহেতু উপরের দিকে, এই কারণে আমরা এটাকে পড়ার সময় করি স্পিন আপ। এই অ্যারোটাকে আমরা কি বলি স্পিন আপ। এটাকেও তোমার কি করা হয় রিপ্রেজেন্ট করা হয়, এটাকেও তোমার কি দ্বারা রিপ্রেজেন্ট করা হয় এন্টি ক্লকওয়াইজ রোটেশনকে জাস্ট এইভাবে অ্যারো বা এই অ্যারো, এই অ্যারোটা নিচের দিকে, এই কারণে এটাকে আমরা পড়ার সময় করি স্পিন ডাউন। এটাকে আমরা পড়ার সময় করি কি স্পিন আপ স্পিন ডাউন। সাধারণত এটা আর এটার মাধ্যমে রিপ্রেজেন্টটা বেশি, এটা পপুলার, হ্যাঁ। বাট এই ধরনের ফুল অ্যারোর মাধ্যমে রিপ্রেজেন্টটা কম, হায়ার লেভেলের কিছু বইতে, বাট আমাদের বইগুলোতে জাস্ট এইভাবে রিপ্রেজেন্ট করে। স্পিন আপের জন্য, এটার জন্য এস এর যে ভ্যালু সেটা হচ্ছে প্লাস হাফ। কোন একটা ইলেকট্রন যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, তার জন্য প্লাস হাফ কনসিডার করা হয়। কোন একটা ইলেকট্রন যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, তার জন্য কি মাইনাস হাফ কি করা হয় কনসিডার করা হয়। এটার জন্য প্লাস হাফ, এটার জন্য কি তোমার মাইনাস। আমি যদি এটাকে সামারি করি, এটা একটা কক্ষপথ, এখানে আমি দুটো ইলেকট্রন কনসিডার করলাম, এই ইলেকট্রনের নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে, এইখানে এখানে একটা অক্ষ কনসিডার করলাম। যেহেতু তার একটা মোশন তৈরি হয়, এই মোশনের কারণে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, একটা ম্যাগনেটিক। তো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলে একটা ম্যাগনেটের দুটো অংশ থাকে, একটা নর্থ পোল একটা সাউথ পোল। এদিকে যদি নর্থ এবং সাউথ তৈরি হয়, তাহলে এটার ডিরেকশন কি অপোজিট। এখানে যেখানে এখানে নর্থ পোল উপরে তৈরি হলে, এখানে হবে কি নিচের দিকে। তাহলে এটার যদি নিচের দিকে সাউথ পোল তৈরি হয়, এটার জন্য হবে কি
এই ক্লকওয়াইজ রোটেশনকে স্পিন আপের মাধ্যমে রিপ্রেজেন্ট করে, এন্টি ক্লকওয়াইজ কি স্পিন ডাউনের মাধ্যমে। ক্লকওয়াইজ রোটেশনের জন্য এই স্পিন ভ্যালুটাকে কনসিডার করা হয় প্লাস আর এন্টি ক্লকওয়াইজ এর জন্য কনসিডার করা হয় কি মাইনাস। দেখো এই পর্যন্ত বুঝছো কিনা। তোমাকে এর আগে আমরা বলছি এস হচ্ছে স্বাধীন কোয়ান্টাম সংখ্যা, এটার মানটা তোমার n এর উপর হয় না, l এর উপর হয় না, m এর উপর হয় না, s এর উপর। এটা s কি এটা স্বাধীন কোয়ান্টাম সংখ্যা, এটার মানটা কি তোমার ফিক্সড কনসিডার করছে। একটা ধরছে প্লাস আপ আর এটাকে ধরা হয়েছে কি তোমার মাইনাস আপ। এটা কোনো ফিক্সড না, এটা জাস্ট থিওরিটিক্যাল একটা হাইপোথিসিস কনসেপ্ট আকারে এই ভ্যালুটা তোমার দেওয়া, আর কিছুই না। এটা কোনো মানের উপর ডিপেন্ড করে, ক্যালকুলেশন করে এই মানটা এখানে তোমার কি বসানো হয় না, এই মানটা জাস্ট এখানে কনসিডার করা হয়েছে। একটার জন্য প্লাস হাফ, আর এই প্লাস হাফ দ্বারা হাফ স্পিন বোঝায় এরকম না, মাইনাস হাফ দ্বারা হাফ স্পিন বোঝায় এরকম কিছু না। কথা কি বলছে, ক্লকওয়াইজ টোটাল রোটেশনটা কি এই জন্য ওই ইলেকট্রনটার জন্য তোমার কনসিডার করা হয় কি প্লাস হাফ। প্লাস হাফ দ্বারা বোঝানো হবে যে ইলেকট্রনটা ক্লকওয়াইজ রোটেট করতেছে এটা, আর মাইনাস হাফ দ্বারা ইন্ডিকেট করবে ইলেকট্রনটা কি তোমার এন্টি ক্লকওয়াইজ রোটেট করতেছে। তার মানে হাফ দ্বারা হাফ রোটেশন, এটা দ্বারা হাফ রোটেশন, এরকম কিছু না। হ্যাঁ হ্যাঁ, আমরা লাস্টের দিকে চলে যাচ্ছি। দেখো লাস্টের দিকে ধৈর্য আছে? আচ্ছা ঠিক আছে, কারণ এখানে আমাদের টাইম একটু বেশি লাগবে, হয়তো অনেক স্টুডেন্ট টাইম দিতে পারবে না, ওদের ক্লাস আছে। আচ্ছা কয়টা বাজে? 8টা না? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকবে। তুমি নেক্সট লেকচার অবশ্যই তুমি এগুলো ভালোভাবে পড়ে আসবে। আর নেক্সট লেকচারে দেখাবো যে একটা পরমাণুতে ইলেকট্রন থাকা সত্ত্বেও সে কেন ম্যাগনেটিক নেচারটা শো করে না। এই পয়েন্টটার জন্য আমাদের কিছু 5-7 মিনিট টাইম লাগবে, বাট এখানে আমাদের টাইম নেই, অনেকের ক্লাস আছে, অনেক টিচারদের। হ্যাঁ, ওই টিচারদের তো কি করা যাবে না, ভাত নষ্ট করা যাবে না। আর তুমি এই লেকচারটা অবশ্যই তুমি বারবার দেখবা, 20, 21, 22 ভিডিওগুলো ডিলিট করে না এই কারণে যে তুমি লেকচারগুলো দেখবে, দেখে দেখে তোমার মেমোরি, তুমি মনে করো আজীবন ওখানে থাকবে, তুমি এই ধরনের কনসিডারই করবে না, কারণ আমি যে কোনো মুহূর্তে ভিডিও ডিলিট করব, তোমার জন্য এখানে ওয়েট করা যাবে না। তুমি এখানে পড়তেছো, জাস্ট এই টাইমে তুমি লেকচারে প্রেজেন্ট থাকবে, এটাই হচ্ছে তোমার কন্ডিশন। বাট তুমি অনেক স্টুডেন্ট প্রেজেন্ট থাকে না, এটা খুবই খারাপ একটা ঘটনা। হ্যাঁ, এটা কিন্তু ঠিক না। এই লেকচারগুলো বারবার দেখে দেখে ই করবে না, নেক্সট এর যে ক্যালকুলেশন গুলো বুঝতে পারবে না, বলতে হবে যে স্যার বারবার রিপিট করে, তাহলে লাভ হয় না, তাহলে আমাকে আর পড়া আগাতে হবে না। তোমার অবশ্যই বারবার করতে হবে। তাহলে সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।